লেখ। আজকে যে চ্যাপ্টারটা আরম্ভ করবো সেটা হচ্ছে সাবসিডিয়ারি বুক। লেখ চ্যাপ্টারের নাম লেখ। চ্যাপ্টারের নাম লেখ সাবসিডিয়ারি বুক। চ্যাপ্টারের নাম লেখ সাবসিডিয়ারি বুক। ঠিক আছে তো? এটা এক্সামে আছে। ঠিক আছে? সাবসিডিয়ারি বুক। তো বাংলা কিছু পারি না, লেখ ওটা দেখে দেখে লেখ। লেখ চ্যাপ্টারের নাম লেখ সাবসিডিয়ারি বুক। ঠিক আছে তো? তো দেখ এই জিনিসটা কি, আমি তো অঙ্ক অলরেডি আরম্ভ করতে পারি। আর আগে একটা ক্লাসে আরে এত বাংলায় লিখে কি হবে তুই, লেখ সাবসিডিয়ারি বুক। ঠিক আছে তো? চ্যাপ্টারের নাম কি বললাম? সাবসিডিয়ারি। আগে চ্যাপ্টারটা পড়, আগে জান জিনিসটা কি, বোঝ, তারপর তুই দেখবি বইতে কোথায় কি আছে। আগে আগে জান জিনিসটা কি সাবসিডিয়ারি বুক। এবার দেখ এই চ্যাপ্টারের কনটেক্সটটা বুঝতে হবে। আমরা এতদিন না শিখেছি, জার্নাল শিখেছি। ঠিক আছে তো? আর সাবসিডিয়ারি বুক অলরেডি আগে আগে আলোচনা করেছি। আগে একটা আলোচনা করেছি সাবসিডি বুকের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে, হয়তো এখন মনে নেই, আগে একদিন লিখিয়েছিলাম। ঠিক আছে তো? তবু আমি আবার বলে দিচ্ছি। রিয়াল লাইফে মানে এখন যদি বর্তমান দিনে তুই ধর একটা কোনো কোম্পানিতে এখন পড়াশোনা কমপ্লিট করে ধর চাকরি পেলি। কিসের চাকরি পেলি? কোনো একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের জব পেলি। তো অ্যাকাউন্টেন্টের জব পেলে তুই যখন রিয়াল লাইফে যখন অ্যাকাউন্টস এর কাজ করতে যাবি, তো তোকে না রিয়েলি দেখতে গেলে তোকে জার্নাল করতে হয় না। জার্নাল করতে হয় না। তুই যখন কোনো কোম্পানিতে কাজ করতে যাবি না, তোকে কিছু জিনিস দেবে, তোকে কিছু ডকুমেন্ট দেবে, যেই ডকুমেন্টের উপর বেস করে তোকে সমস্ত অ্যাকাউন্টস এর কাজ করতে হয়। যেমন আমি বলেছিলাম, মনে করার চেষ্টা কর যে তোকে কি কি দেওয়া হবে। ভাউচার দেওয়া হবে, তারপর পে ইন স্লিপ দেওয়া হবে, তারপর ইনভয়েস দেওয়া হবে, বিল দেওয়া হবে। এইগুলোর উপর বেস করেই কিন্তু তুই কোম্পানি অ্যাকাউন্টস করবে। যে এমন হবে নাকি তোকে তোকে সিলেক্টেড কোনো বলে দেবে জার্নাল, জার্নাল ওইভাবে করতে দেয় না। তুই যখন কোনো কোম্পানিতে অ্যাকাউন্টস এর কাজ করবি, কি দেখে তুই অ্যাকাউন্টেন্টের কাজগুলো করবি? ওই কোম্পানির বিল দেখবি, ওই কোম্পানির ইনভয়েস দেখবি, ওই কোম্পানির ক্যাশ মেমো দেখবি, ওই কোম্পানির ওই কি বলে চেক বুক দেখবি, ডিপোজিট স্লিপ দেখবি। এই সমস্ত জিনিস দেখে কিন্তু তোকে অ্যাকাউন্টস এর কাজ করতে হয়। রিয়াল লাইফে এইভাবে কাজ হয়। যদি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টস এর কাজ করতে যাস, যেই কোম্পানি যাবি, সাপোজ ধর তুই ধর একটা সিলেদার্স কোম্পানি একটা অ্যাকাউন্টেন্ট হলি, তাহলে কি হবে? ওই কোম্পানিতে একটা ক্যাশ মেমো আছে, প্রতিদিন বিল হয়, ওই বিল দেখে এন্ট্রি করতে হবে। ওই কোম্পানি কাকে কাকে পেমেন্ট করেছে, তার পেমেন্টের একটা ভেরিফিকেশন থাকবে, সে সমস্ত ভেরিফিকেশন দেখে এন্ট্রি করবে। এমনি এমনি করবি না। ঠিক আছে? তো সাপোজ ধর আমি একটা যদি একটা এক্সাম্পল বলি, একটু আরো একটু ব্যাপারটা ডিটেলসে বোঝাই। টাটা কোম্পানি এই সাবসিডি বুক কেন এসছে, এই কনসেপ্টটা কেন এসছে, আদৌ আসার কি দরকার ছিল এটা, এই চ্যাপ্টারটা কেন নিয়ে আসা হয়েছে, এই চ্যাপ্টারটা কেন ইনক্লুড করা হয়েছে। দেখ চ্যাপ্টার ইনক্লুড কেন করা হয়, কোনো চ্যাপ্টার যখন সিলেবাসে ইনক্লুড কেন করা হয়, রিয়াল লাইফে কাজ করতে গেলে এগুলো ফেস করা হয়, তখনই কিন্তু এই চ্যাপ্টারগুলো কনসেপ্ট চলে আসে। এই সাবসিডি বুক কেন এসছে অ্যাকাউন্টসে, এইটা কেন এসছে, এটা আমরা শিখবো। টাটা কোম্পানি, টাটা কোম্পানিতে ধর একজন অ্যাকাউন্টেন্ট, একজন ধর অ্যাকাউন্টেন্ট, ধর অ্যাকাউন্টেন্টের জব পেয়েছে, ধর মনোযোগ সহকারে শুনবি, মিস্টার রাম। ঠিক আছে? কিসের জব পেয়েছে? অ্যাকাউন্টেন্টের জব পেয়েছে। এগুলো কিছু টোকার নেই, জাস্ট একটু শোনার দরকার। মিস্টার রাম অ্যাকাউন্টেন্টের জব পেয়েছে। ঠিক আছে? এবার টাটা কোম্পানির মতন একটা বড় কোম্পানি, কি মনে হয় এই কোম্পানিতে সেল করা হবে? মানে একটা কোম্পানি, একটা বিশাল বড় কোম্পানি যখন গুডস বিক্রি করবে, সেল কাকে বলে? গুডস বিক্রি করা। তো গুডস যখন বিক্রি করবে, কি মনে হয় ও কি একজন লোককে গুডস বিক্রি করবে? ও দুজন লোককে, পাঁচজন লোককে গুডস বিক্রি? একটা টাটা কোম্পানি, ভাব ওই কোম্পানি ও এক মাসে ও কি একজন দুজন লোককে গুডস বিক্রি করবে? 2000 5000 লোককে গুডস বিক্রি করবে? টাটা কোম্পানি মতো একটা বড় কোম্পানি এক এক মাসে জানিস ও লাখ লাখ লোককে গুডস বিক্রি করে। কত লোককে? লাখ লাখ লোককে। একজন দুজন লোককে গুডস বিক্রি করে, লাখ লাখ লোককে গুডস বিক্রি করে। বুঝতে পারছিস তো? তো ধর সাপোজ ধর গুডস বিক্রি করলো, তো সেল করছে, যে গুডস সেল করছে। সাপোজ মনে করছি ধারেই বিক্রি করছে, স্যার ক্যাশে ক্যাশে একটু একটু হোল্ড করছি, পরে বলছি ক্যাশটা। ধারে গুডস বিক্রি, ধর সাপোজ ধর গুডস বিক্রি করলো, এ কে বিক্রি করলো ধারে, বি কে বিক্রি করলো, সি কে বিক্রি করলো, ডি কে বিক্রি করলো, ই কে বিক্রি করলো। ঠিক আছে তো? এফ, জি, এইচ, এরকম ডট 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 করে আরো অনেক। আমি কতজনের নাম লিখবো, কতজনের নাম লিখবো, এরকম লিখতেই থাকবো লিখতেই থাকবো লিখতেই থাকবো। ঠিক আছে তো? ধর বি কে, এ কে গুডস বিক্রি করলো, ভাব এ কে গুডস বিক্রি করলো ধর 10,000 টাকা, বি কে গুডস বিক্রি করলো 15,000 টাকা, সি কে বিক্রি করলো 1,00,000 টাকা, ডি কে বিক্রি করলো 50,000 টাকা, ই কে বিক্রি করলো 15,000 টাকা, এফ এ বিক্রি হলো 5,000 টাকা, জি কে বিক্রি হলো 2,000 টাকা। ঠিক আছে? এইচ কে বিক্রি করলো ধর 1,000 টাকা। তা আমি সাপোজ কম কম টাকা, কম বেশি টাকা লিখছি। ঠিক আছে?
তো বল তো তুই জার্নাল শিখে এসেছিস, এ কে গুডস বিক্রি করে, কিসে বিক্রি করেছি, ক্যাশে না ধারে? কি লিখেছি বল? ধারে, সব ধারে বলেছি। ক্যাশ আমি হোল্ড করতে বলি, ক্যাশ পরে করবো। ধারে বিক্রি, এ কে ধারে গুডস বিক্রি, জার্নাল কি করতাম বল? এ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। বি কে ধারে বিক্রি করেছি 15,000 টাকা, বি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সি কে ধারে বিক্রি করেছি, সি টু তেইশ। তার মানে এইভাবে ও তো ধর এরকম ধর, সাপোজ ধর এই মাসে ধর 1,00,000 লোককে গুডস বিক্রি করে দিতে পারে। তাহলে ওই 1,00,000 খানা জার্নাল করবে, তুই একটা ভাব, একটা ইমাজিন কর। তো ওই 1,00,000 টা যখন জার্নাল করতে যাবে, তাহলে জার্নালে তো পেজের পর পেজ শেষ হয়ে যাচ্ছে, পেজের পর পেজ শেষ হয়ে যাচ্ছে জার্নালে। ভুলও হতে পারে প্রচুর, সময় লাগবে প্রচুর। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো এই জিনিসগুলো, এই সমস্ত অসুবিধাগুলো দূর করার জন্য অ্যাকাউন্টস নতুন একটা প্রসেস নিয়ে এসছে। বলছে না, কি বলেছে জানিস তো? অ্যাকাউন্টস কি বলেছে? বলছে একটা কোম্পানিতে, ভালো করে শুনবি কিন্তু, কি বলেছে, একটা কোম্পানিতে যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি হয় তার জন্য আমি একটা আলাদা বই খুলে দেবো। কি বললাম বুঝতে পারলি? একটা কোম্পানিতে যে সমস্ত ট্রানজাকশন প্রচুর হয় এবং ফ্রিকুয়েন্ট, বুঝিস তো, ফ্রিকুয়েন্ট বলে কথা বলি, ফ্রিকুয়েন্ট, বারবার হয়, একই ট্রানজাকশন বারবার হয়, তাদের জন্য আমি একটা আলাদা বই খুলে দেবো। এটাকেই বলা হয় সাবসিডি। কি বললাম বুঝতে পারলি তো? একটা কোম্পানিতে, যে কোনো কোম্পানিতে যে সমস্ত ট্রানজাকশন বেশি বার হয়ে থাকে, যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি হয়, ঠিক আছে, তাদের জন্য আমি একটা বই খুলে দেবো। আর এই বুকটাকেই বলবো সাবসিডি বুক। বলছিলি না সাবসিডি বুক মানে কি? সাহায্যকারী বই। যেই বই তোকে এটাকে সাহায্য করছে, এটা তোকে সাহায্য করছে, সাবসিডি বুক হচ্ছে এক ধরনের সাহায্যকারী। ঠিক আছে? যে ব্যাপারটা জানিস তো কি বললাম? এটাই তো বললাম। এবার এটা কি হলো? এইগুলো কি জার্নাল করতাম তো আগে। জার্নালের পরের স্টেপ কি আছে? জার্নালের পরে কি করতে হয়? লেজার। যেটা তোদের সেকেন্ড সেমিস্টারে যাবে, এখন বলছি না। এই জার্নালটা করলি, জার্নালের পরের স্টেপ হয় লেজার। তো ধর লেজার, আচ্ছা লেজার তোকে এখন শিখিয়েছি নে, লেজার এখন জানালে তুই বুঝতেও পারবি না, ঠিক আছে? লেজার জানালে বুঝতেও পারবি না। তাহলে বলবি স্যার কি করে করতে হয় এর কাজটা কিভাবে করতে হয়? এই দেখ, সাপোজ ধর, তাহলে কি বুঝতে পারলি এটা? এটা কি বললাম? এটা আমি এ কে ধারে গুডস বিক্রি করেছি, বি কে ধারে গুডস বিক্রি করেছি, সি কে, ডি কে, ই কে, এফ কে, জি, এইরকম সব লাখ লাখ লোককে ধারে গুডস বিক্রি করেছি। তাহলে এর যদি জার্নাল করি, তাহলে অসুবিধাগুলো বললাম। আমি তো বললাম এই যে জার্নাল করিস বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে, কি অসুবিধা হতে পারে বল? একটা অসুবিধা বল, বইতে এগুলো লেখা আছে, কি অসুবিধা হতে পারে? স্যার প্রচুর সময় লাগবে, ঠিক আছে তো? প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাকাউন্টেন্ট যে কাজ করবে, ওর কাজের প্রতি আগ্রহটা আস্তে আস্তে নষ্ট হবে, এত কাজ, প্রেশার পড়বে, কাজে প্রচুর প্রেশার, বিভিন্ন রকমের সমস্যা হবে। এই সমস্যাগুলো দূর করার জন্য অ্যাকাউন্ট একটা নতুন একটা প্রসেস নিয়ে এসছে। বলছে কাজগুলোকে সুবিধা করার জন্য তোমাকে একটা নতুন একটা বই খুলে দিয়েছে। এই বইটাকেই বলা হয় সাবসিডিয়ারি সাবসিডি। আচ্ছা অ্যাকাউন্টেন্ট, আচ্ছা এই মানে সাবসিডি বুক আরেকটু বলে দিই, তারপর বলছি। এটা প্রাথমিক বুক মানে প্রাইমারি বুক নাকি, তারপরে বলছি। তাহলে সাবসিডি বুক ক রকমের হয় সেটা আমি পরে বলবো। ধর এটা কি করে করতে হয় স্যার, এটা তাহলে কি করে করবে? এই যে অ্যাকাউন্টেন্ট যে আমাদের কাজটা করার জন্য সুযোগ করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে, তাহলে এটা কি করে করতে হয়? এর কি ফরম্যাট? এর কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট হয় না, এর কোনো ফরম্যাট, জাস্ট নরমালি একটা ফরম্যাট করলাম। এই বইটা কি, এই বইটা কি করলাম বল? এই কোম্পানি এদেরকে ধারে গুডস বিক্রি করছে, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, তাদের জন্য একটা বই খোলা হয়েছে। কারণ ধর আমার কোম্পানি, ধর সাপোজ ধর এই সপ্তাহে আমি 1,00,000 লোককে ধারে ঘুষ বিক্রি করেছি, 1,00,000 লোককে ধারে ঘুষ বিক্রি, জার্নাল করবো না? বলছি এত লোককে তুমি ধারে ঘুষ বিক্রি করেছো, তাহলে চলো অ্যাকাউন্টেন্সি তোমাকে একটা কাজ করার সুবিধা করে দিয়েছে, যাদেরকে যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি হয় তাদের জন্য একটা বই খুলে দিয়েছে। তাহলে এটা কিসের কথা বলা হচ্ছে? সেল। তাহলে এর উপর যে বই খুলবে এটাকে কি বলবে? সেল বুক। বুঝলি সেল বুক কাকে বলে? যাদেরকে তুমি ধারে গুডস বিক্রি করি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, সেই সমস্ত ট্রানজাকশন গুলো যে বইতে রেকর্ড করা হয় তাকে বলে সেলস বুক। বুঝতে পারলি কি বললাম? আবার বলি, চল না আবার বলি। সেলস বুক কাকে বলে? তোকে বলে সেলস বুক কাকে বলে? আমার কোম্পানিতে ধর 1,00,000 লোককে আমি ধারে গুডস বিক্রি করেছি, তাহলে এটা জার্নাল করা আমাদের কাছে খুব কঠিন কাজ। পারবো না এরকম না, পারবো, কিন্তু কঠিন কাজ। আমি যদি জার্নালে করি আমাদের কাছে প্রচুর সময় লাগে, এই সময়টাকে বাঁচানোর জন্য, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি আমাদের বলেছে তুমি যাদেরকে ধারে গুডস বিক্রি করবে তাদের জন্য তোমাকে আমি একটা আলাদা বই দিয়ে দিয়েছি। এই বইটাকে কি বলে? সেলস বুক। বুঝতে পারলে? যাদের থেকে তুমি ধারে গুডস কিনবে তাদের জন্য একটা বই দিয়ে দিয়েছি, তাই কি বলে বল? পারচেস বুক।
ঠিক আছে? আবার বলছি, যাদেরকে তুই ধারে গুডস বিক্রি করবি তাদের জন্য একটা বই দিয়েছে। বইটা কি বলে? সেলস। যাদের থেকে তুই ধারে গুডস কিনবি তাদের জন্য একটা বই দিয়েছে, পারচেজ বুক। আচ্ছা। আচ্ছা, তুই যদি ধারে গুডস কিনিস, সেই গুডস খারাপ হতে পারে। ফেরত দিবি। তা ফেরত দিলে কি হয়? পারচেজ রিটার্ন, এটাকে বলে পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন কিন্তু ধারে পারচেজ হতে হবে। তারপর যাদেরকে তুই ধারে গুডস বিক্রি করবি, তো গুডস খারাপ হলে ওরা তোকে ফেরত দিতে পারে। সেটা কি হবে? সেলস রিটার্ন বুক। আচ্ছা, আরেকটা বই হয় জানিস? শোন, আমি এতক্ষণ কি বলছি স্যার, ধারে গুডস কেনা, ধারে গুডস বেচা। ঠিক এরকম হয়। তুই ক্যাশে গুডস কিনলি, তুই ভাব শ্রীলেদার্স এর কথা। তুই যখন জুতো কিনতে যাস, শ্রীলেদার্সে যখন জুতো কিনতে যাস, তুই কি ক্যাশে কিনিস না ধারে কিনিস? পুজোর সময় আচ্ছা বলতো ওই দোকানটা কেমন দোকান? ক্যাশে ট্রানজাকশন হয় নাকি ধারে ট্রানজাকশন? সব ক্যাশে ট্রানজাকশন হয়। তো বলে একদিনে কত ক্যাশে ট্রানজাকশন হয়? লাখ লাখ ট্রানজাকশন হয়। আরো যত বড় কোম্পানি হবে লাখ লাখ ট্রানজাকশন। এমন তো অনেক তো কোম্পানি আছে, সবাই কি ধারে ট্রানজাকশন করে? তুই জানা ডায়মন্ড প্লাজায় যেসব বড় বড় শপিং মলে যাও, কি ক্যাশে ট্রানজাকশন করে নাকি ধারে করে? কিসে করে? সব ক্যাশে করে, ধারে তো করে না। তার মানে কি? এমনও তো অনেক কোম্পানি হতে পারে, ওই কোম্পানি বলে দিয়েছে আমি কখনো ধারে ট্রানজাকশন করবো, আমার ট্রানজাকশন সব ক্যাশে হবে, আমার ট্রানজাকশন পুরো সব ক্যাশে হবে। তাহলে সেখানেও তো ট্রানজাকশন প্রচুর হবে। তো এদের জন্য আলাদা বই খোলা উচিত কি উচিত না? অবশ্যই উচিত। আমি কি বলেছি? কোন কোম্পানিতে যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি বার হয়, ফ্রিকুয়েন্ট হয়, তাদের জন্য একটা আলাদা বই খোলা হয়েছে। ঠিক আছে তো? তার মানে একটা কোম্পানিতে ক্যাশ ট্রানজাকশন প্রচুর হয়। ক্যাশে পারচেজ করা, ক্যাশে সেল করা, রেন্ট পে করা, সেলারি পে করা, যাদের থেকে ধারে গুডস কিনলি তাদেরকে পে করা, কারোর থেকে টাকা রিসিভ করলি, ক্যাশ ট্রানজাকশন প্রচুর হতে পারে। একটা কোম্পানিতে ক্যাশ ট্রানজাকশন প্রচুর হয়। একটা কোম্পানি জানিস সবচেয়ে ট্রানজাকশন কোনটা জন্য বেশি হয় জানিস? বলতে পারবি কেউ? একটা কোম্পানিতে সবচেয়ে ট্রানজাকশন বেশি হয় ক্যাশ ট্রানজাকশন। সবচেয়ে বেশি হয় ক্যাশ ট্রানজাকশন। একটা কোম্পানিতে যদি সবচেয়ে বেশি ট্রানজাকশন হয় তাকে বলে ক্যাশ ট্রানজাকশন। সবচেয়ে বেশি ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশন। তার জন্য অ্যাকাউন্টস একটা বই খুলে দিয়েছে। এটাকে বলা হয় কি? ক্যাশ বুক। এটাকে বলা ক্যাশ বুক। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি কি বই তুই নিজে বললাম, কি কি বইয়ের কথা বললাম? তোকে তোর কাজে সাহায্য করার জন্য কি কি বইয়ের কথা বললাম বল? একটা বইয়ের কথা বল। একটা ক্যাশ বুক, একটা কি বললাম বল? পারচেজ বুক, একটা কি বললাম? সেলস বুক, একটাকে বললাম পারচেজ রিটার্ন বুক, একটা সেলস রিটার্ন বুক। ৫ টা বই তো বললাম। আরো দুটো বই হয় খুব একটা ইউজ হয় না। আরো দুটো বই আছে খুব একটা কাজে লাগে না। সেটা বিল রিসিভেবল বুক আর একটা বিল পেবল বুক। এই ৭ টা বুক হয়। অ্যাকচুয়ালি যারা অ্যাকাউন্টস এর এই ফরম্যাট গুলো তৈরি করে ওরা দেখেছে, ওরা রিয়ালাইজ করেছে, ওরা এই ব্যাপারগুলো ভালো করে অবজার্ভ করেছে যে এই সমস্ত কাজগুলোই কোম্পানিতে সবচেয়ে বেশি হয়। এই সমস্ত কাজগুলো সব কোম্পানিতে বেশি হয়। আর যে সমস্ত কাজগুলো কোম্পানি সবচেয়ে বেশি হয়ে থাকে তাদের জন্য কোম্পানি একটা বই খুলে দিয়েছে। এই ৭ টা বইয়ের নাম করে নিন। আর এই ৭ টা বইকেই একবারে বলা হয় সাবসিডিয়ারি বুক। কেন স্যার এগুলোকে সাবসিডিয়ারি বুক বলে? কারণ এইগুলো তোকে সাহায্য করছে। এইজন্য এটাকে বলে সাবসিডি বুক। পরীক্ষায় বলে মানে এগুলো বলে দেয়। তাহলে বুঝতে পারলি? তোকে বলে দিল যে অপশন বলে দিল কোন এগুলো সাবসিডি বুক। ঠিক আছে? তো তোকে যখনই আচ্ছা বলি স্যার আমি যে এই সমস্ত এন্ট্রি করব কি দেখে করব? আগেই বললাম কি দেখে এন্ট্রি করব? ভাউচার দেখে এন্ট্রি করব। ইনভয়েস দেখে এন্ট্রি করব, ক্যাশ মেমো দেখে এন্ট্রি করব, বিল দেখে এন্ট্রি করব, চেক বুক দেখে এন্ট্রি করব, পে স্লিপ দেখে এন্ট্রি করব, ডিপোজিট স্লিপ এই সমস্ত দেখে আমরা এন্ট্রি করি। ঠিক আছে তো? অনেক সময় কোশ্চেন করে এই সাবসিডি বুককে কি বলা হয়? প্রাইমারি রেকর্ডিং নাকি সেকেন্ডারি রেকর্ডিং? প্রাইমারি রেকর্ডিং কাকে বলে জানিস? প্রাইমারি রেকর্ডিং কাকে বলে? যেটা তুই সবার প্রথম রেকর্ড করবি তাকে বলে প্রাইমারি রেকর্ডিং। আচ্ছা, সাবসিডিয়ারি বুক কি মনে হয়? তুই বল না, আইডিয়া করে বল, তারপর বলছি। সাবসিডি বুক কি? এটা কি প্রাইমারি রেকর্ডিং নাকি সেকেন্ডারি রেকর্ডিং? কি মনে হয়? প্রাইমারি রেকর্ডিং নাকি সেকেন্ডারি রেকর্ডিং? প্রাইমারি বুক, এই যে তোর সাবসিডি বুক, এটা কি প্রাইমারি রেকর্ডিং নাকি সেকেন্ডারি রেকর্ডিং? এটা প্রাইমারি রেকর্ডিং। এটা যে প্রাইমারি রেকর্ডিং। সবার প্রথম আমরা সাবসিডি বুকই এন্ট্রি, সবার প্রথম আমরা যে কাজ করি সাবসিডি বুকই। আরে জার্নালটাই সাবসিডি বুক। যে জার্নাল সেটাই সাবসিডি বুক। জার্নালটা করব না কেন? প্রচুর ট্রান্সেকশন হবে, এই জার্নালে করব না। ঠিক আছে তো? সা যে সমস্ত ট্রান্সেকশন প্রচুর হয় কোম্পানিতে তাদের জন্য একটা আলাদা বই দিয়েছি, এটাকে সাবসিডি বুক। তো সবার প্রথম আমরা সাবসিডি বুকে এন্ট্রি করি। যেইগুলো সাবসিডি বুকে করা যায় না সেইগুলো করি কোথায়? জার্নালে নিয়ে যাই। ঠিক আছে? এটাই আমি আগের ক্লাসে মনে পড়ে আগে একদিন বলেছিলাম এটা। আগে একদিন বলেছিলাম। বুঝলেন? প্রাইমারি রেকর্ড। প্রাইমারি রেকর্ডিং এর দুটো পার্ট হয় বুঝছো?
একটাকে বলা হয় সাবসিডিয়ারি, আর একটাকে বলা হয় জার্নাল। তাহলে বুঝতে পারলি, আজকে তুই ধর আজকে একটা টাটা কোম্পানিতে জব পেয়েছিস। কিসের জব পেয়েছিস? অ্যাকাউন্টেন্ট হিসেবে জব পেয়েছিস। শুনলি তো, তুই টাটা কোম্পানিতে জব পেয়েছিস, একটা অ্যাকাউন্টেন্ট হিসেবে জব পেয়েছিস। তাহলে ওরকম একটা বড় কোম্পানি ও তোকে কখন জার্নাল করতে বলবে না। তাহলে তোকে কি করতে হবে? তুই যখনই অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ পেলি, তুই বলবি এই যে আমি যে অ্যাকাউন্টস এর কাজ করবো, আমাকে ডকুমেন্ট দাও। কি বলি? সবার মধ্যে বলি আমাকে ডকুমেন্ট দাও। তোকে সমস্ত ডকুমেন্ট হাজির করে, ডকুমেন্ট দেখে তুই এন্ট্রি করবি। ডকুমেন্ট মানে বুঝতে পারছিস? তোকে একটা ক্যাশ মেমো দেবে। ক্যাশ মেমো দেবে। ক্যাশ মেমো মানে যে সমস্ত যাদেরকে তুই ক্যাশে গুডস বিক্রি করেছিস ওর মধ্যে লেখা। ইনভয়েস যাদেরকে তুই ধারে গুডস বিক্রি লেখা থাকে, ওইগুলো দেখে দেখে এন্ট্রি করবি। বুঝতে পারলি তো? তারপর তোকে কি দিয়ে জানে? ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট তোকে দিয়ে দেবে। স্টেটমেন্ট দেখে দেখে তুই এন্ট্রি করবি। তারপর এরকম রিসিভ স্লিপ দেবে, পেমেন্ট স্লিপ দেবে। তুই কার কাছ থেকে কি কি টাকা রিসিভ করছিস সেটা লেখা থাকবে। কারকে কাকে কত পেমেন্ট করে সেগুলো লেখা থাকবে। কার থেকে ধারে ঘুষছি সব লেখা থাকবে। সে সমস্ত এক একটা করে বিল হয়, বিল। এই বিল গুলো বুঝতে পারছিস? তোরা কোম্পানিতে দেখেছিস তো, এমনি নর্মালি কোনো দোকানে কেনাকাটি করতে গেলে একটা দেখিস, একটা ওদের একটা বিল থাকে, বিলিং নিচে কার্বন কপি দেওয়া থাকে। দেখিস তো? ওটা একটা বিল। ওই দেখে দেখে ওটা কেন রেখে দেয়? ওরা একটা কপি তোকে দিয়ে দেয়, একটা কপি রেখে দেয়। ওরা এন্ট্রি করতে অ্যাকাউন্টেন্টের এন্ট্রি কাজে লাগে। বুঝতে পারছিস? ওইগুলো দেখে তুই অ্যাকাউন্টেন্ট কাজ করবি। তাহলে তুই তো ক্যাশ মেমো দেখে দেখতেই বুঝতেই পারছিস। একটা ক্যাশ মেমো কি, তোকে না ক্যাশ মেমো দিয়ে বসলি, কাজে বসলি, যখনই ঢুকলি কাজে তোকে 20-25টা ক্যাশ মেমো দিয়ে দিয়েছি। মানে বুঝতে পারলি? 20-25টা। আর এক একটা ক্যাশ মেমোতে কতগুলো পেজ থাকে? 100টা করে যদি পেজ থাকে, তাহলে কত? এই সমস্ত সবচেয়ে বেশি ট্রানজাকশন। আর তুই তো অ্যাকাউন্টস এর কাজ জানিস কিভাবে করতে হয়, কারণ অ্যাকাউন্টেন্সি আমাদের সুবিধা করে দিয়েছে। যে সমস্ত ট্রানজাকশন বেশি হয় তাদের জন্য তোকে একটা আলাদা বই। ঠিক আছে তো? আর এটাকে কি বলা হয়? এটাকে সাবসিডি বুক বলে। সাবসিডি বুক কাকে বলে? যে আমাদের অ্যাকাউন্টেন্সিতে প্রচুর ট্রানজাকশন করতে হয়, এত লোড নেওয়া সম্ভব নয় অ্যাকাউন্টেন্টের পক্ষে। তাই অ্যাকাউন্টসের কাজটাকে সুবিধা করে দেওয়ার জন্য, সিম্পল করে দেওয়ার জন্য, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি আমাদের একটা বই করে দিয়েছে। এই বইটাকে বলে সাবসিডি বুক। সাবসিডি বুকের মধ্যে কি কি পড়ে? এইমাত্র বললাম, পারচেজ বুক। লিখবো, এগুলো লিখবো। প্রথমে লিখ পারচেজ বুক, যেমন লিখ পারচেজ, সেলস বুক। আগে লিখি পারচেজ বুক কাকে বলে, বুঝছিস? পারচেজ বুক কাকে বলে? গুডস পারচেস অন ক্রেডিট, এইটু ছোট্ট, এইটুকু লিখলেই হবে। গুডস পারচেসেস অন ক্রেডিট। গুডস সোল্ড অন ক্রেডিট। আর কি বলেছিলাম বল? কি বলেছিলাম? একটা পারচেস বুক বলেছিলাম, একটা সেল বুক বলেছিলাম, আর কি বলেছিলাম বল? ক্যাশ বুক। ক্যাশ বুক। লিখে লিখবো এখানে, অনলি ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজাকশন। অনলি ক্যাশ অ্যান্ড ব্যাংক ট্রানজাকশন। জিজ্ঞাসা করবো, হ্যাঁ, এখনো পর্যন্ত এর মধ্যে আমি অ্যান্সার জিজ্ঞাসা করি, বলার চেষ্টা কর, ভুল হোক কোনো সমস্যা নেই। আচ্ছা বল, আমি বলছি তোকে, গুডস পারচেস ফ্রম রা। গুডস পারচেস ফ্রম রা, এটা কি পারচেস? ক্যাশে পারচেস নাকি ধারে পারচেস? আবার বলছি না, এই ঠিক বলেছি। গুডস, আমি বলেছি গুডস পারচেস, বলছে গুডস পারচেসেস ফ্রম রাম, রামের থেকে গুডস কিনেছিস। তাহলে এটা কোন বইতে রেকর্ড করা উচিত? এইমাত্র বললাম, পারচেস বুকে। পারচেস বুক কাকে বলে? যাদের থেকে ধারে গুডস কিনবে। কারোর থেকে ধারে গুডস কিনলে সেটা যেই বইতে রেকর্ড করা হয় তাকে বলা হয় পারচেস বুক। এবার বলছে গুডস সোল্ড টু শ্যাম, এটা কোন বইতে রেকর্ড করবো? আচ্ছা, এবার যদি তোকে বলে গুডস পারচেসেস, গুডস পারচেস ফ্রম রাম, গুডস পারচেস ফ্রম রাম ইন ক্যাশ, কোন বইতে রেকর্ড করবো? ক্যাশ। মেশিনারি পারচেস ইন ক্যাশ, কোন বইতে রেকর্ড করবো? তার মানে ক্যাশ বুকে কোন জিনিস রেকর্ড করতে হয়? অনলি ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ ট্রানজাকশন। আর পারচেস বুকে ধারে গুডস কেনা, সেল বুকে ধারে গুডস বেচা।
আচ্ছা 3টে বই হলো, 4 নম্বর বই লেখ। কি লিখবো? পারচেস রিটার্ন বুক। লেখ পারচেস রিটার্ন বুক। লেখ। কি লিখবি? গুডস পারচেসেস অন ক্রেডিট। রিটার্ন হাইফেন দিয়ে লিখবো রিটার্ন। সেলস রিটার্ন বুক। লিখবো গুড সোল্ড অন ক্রেডিট। কি রিটার্ন। আরো দুটো বুক হয়, একটা বিল রিসিভেবল বুক, বিল পেবল বুক, একটা থাকে না, বাট আমি বলে দিচ্ছি লিখে নে। বিলস রিসিভেবল বুক, বিলস পেবল বুক। তাহলে এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য তোর পড়ে রাখতে হবে এটা। বুঝতে পারলি তো কি লিখলাম? তার মানে বুঝতে পারলি তো সাবসিডি বুকের মধ্যে কারা কারা পড়ছে নামগুলো বুঝতে পারলি তো? অ্যাকচুয়ালি কোম্পানিতে সবচেয়ে বেশি এই সমস্ত কাজগুলোই হয়ে থাকে। ঠিক আছে? কোম্পানিতে যে সমস্ত ট্রানজাকশন সবচেয়ে বেশি হয়, তো অ্যাকাউন্টস তাদের জন্য একটা বই খুলে দিয়েছে। এই বইটাকে বলে সাবসিডি বুক। সাবসিডি বুকের মধ্যে কি, কি পড়ে? এইগুলো পড়ে। কি, কি পড়লাম বল? একটা পারচেজ বুক পড়ে, একটা সেল বুক পড়ে, ক্যাশ বুক পড়ে, পারচেজ রিটার্ন বুক, সেল রিটার্ন বুক, বিল রিসিভেবল, বিল পেবল বুক। ঠিক আছে তো? এই যে ক্যাশ বুকটা, এটা সেকেন্ড সেমিস্টারে শিখবি। এটা সেকেন্ড সেমিস্টারে শিখবি ক্যাশ। ঠিক আছে তো? এখন এই সেমিস্টারে শিখবি পারচেজ বুক, সেলস বুক, পারচেজ রিটার্ন বুক, সেল রিটার্ন বুক। এই দুটো বই আসে না। ঠিক আছে? তার মানে কটা বই শিখবি? 4টে বই শিখলেই হয়ে গেল। তার মানে বুঝতে পারলি? তাহলে কি বোঝালাম তোকে? সবচেয়ে বেশি ট্রানজাকশন একটা কোম্পানিতে, সবচেয়ে বেশি ট্রানজাকশন যেখানে হয় তার জন্য একটা বই খোলা হয়েছে। এটাকে বলে সাবসিডি। আর জার্নাল কোনটা? কোম্পানিতে এমন কিছু ট্রানজাকশন আছে যে ট্রানজাকশন খুব রেয়ার হয়, হয়তো বছরে একটা হয়। বুঝতে পারলি? বছরে ১টা, ২টো, ৩টে এরকম হয়। ১টার জন্য ৩টে হয়। তাদের জন্য কোম্পানি কোনো বই খোলেনি। তাদেরকে কোথায় খুলেছে? সেগুলো জার্নাল। যেমন ধর মেশিন কিনলাম ধারে। মনে হয় একটা কোম্পানি মেশিন রোজ কেনে? মেশিন কি রোজ কেনে? একটা কোম্পানি মেশিন কি রোজ কিনবে? রোজ কিনবে না, বছরে ১ বার কিনবে। ঠিক আছে তো? তো এরকম হয়। তারপর ধর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি হয়? বছরের শেষ দিন হয় ডেপ্রিসিয়েশন। ব্যাড ডেট। টাকা কি রোজ মারা যায়? টাকা কি রোজ মারা যায়? না। তাহলে এই সমস্ত ট্রানজাকশন রেয়ার, রেয়ার হয়। তাহলে এদের জন্য কোনো বই খোলেনি। এদেরকে বলতে হয় জার্নাল। তাহলে এই জার্নাল ব্যাপারটা লেখা আমি বলছি। Like the transaction which have not been recorded, the transaction which have not been recorded. The transaction, ঠিক আছে, which have not been recorded. Which have not been recorded in any of the subsidy book. In any of the subsidy book. In any of the subsidy book will be recorded in journal entry.
will be recorded in the journal entry. ঠিক আছে, অলসো কল্ড জার্নাল প্রপার। জার্নাল প্রপার, তাহলে এটা একটা শুনলি জার্নাল প্রপার কাকে বলে। দেখ, জাস্ট তোদের বইয়ের এই যে কোন বইটা বলছি, তোদের যে বইটা খোল, বইয়ের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি। কখনো কোন পেজ বইটা বলছি, নিমাই ভাবছেন বই 33 পাতা, 233 পেজ, 233 পেজ। ঠিক আছে, কি বললাম? 233 পেজ। ঠিক আছে, 233 পেজ। জাস্ট কুইক রিভিশন। দেখ, চ্যাপ্টারের নাম কি দেখেছিস? স্পেশাল পারপাস অফ বুকস। স্পেশাল পারপাস অফ বুকস, এটা কি লিখে? সাব ডিভিশন অফ জার্নাল। কি লিখে? দেখ, জার্নাল। জার্নাল দেখেই ভালো করে দেখ, জার্নাল ক রকমের হয় ভালো করে শুনবি, কিন্তু মনোযোগ সহকারে শুনবি। জার্নাল দু রকমের হয়, একটা কি বলছে, একটা লেখা আছে স্পেশাল জার্নাল, আর একটা লেখা আছে কি জার্নাল প্রপার। এবার তো বললাম, তো বুঝতে পারলি তো? স্পেশাল জার্নাল কোনটাকে বলে? সাবসিডিয়ারি বুকটা হচ্ছে স্পেশাল জার্নাল। কি বললাম বল? যেটা সাবসিডারি বুক তাকেই বলা হয় স্পেশাল জার্নাল। ঠিক আছে তো? দেখ বইয়ের মধ্যে তাকা, বইয়ের দেখ, বইয়ের দিকে তাকা। মিনিং কি বলেছে? স্পেশাল জার্নাল refers to special purpose of book in each of which one special type of transaction is recorded. ঠিক আছে তো? মোট কথা দেখ, এত তো ঝামেলা যাওয়ার দরকার নেই। স্পেশাল জার্নাল বলতে কোনটা বলছিস? সাবসিডির বুকটা হচ্ছে স্পেশাল জার্নাল। ঠিক আছে তো? বলছে স্পেশাল জার্নাল বলতে কি বোঝায়? স্পেশাল পারপাস, স্পেশাল পারপাস অফ বুকস, স্পেশাল পারপাস অফ বুকস ইন ইচ অফ, ঠিক আছে, এ বলছে ইন ইচ অফ হুইচ ওয়ান স্পেশাল টাইপ অফ ট্রানজাকশন ইজ রেকর্ডেড। আর জার্নাল প্রপার কোনটা? জার্নাল প্রপার কি বলেছিলাম? যে সমস্ত ট্রানজাকশন ওই সাবসিডি বুকে কভার করবে না, সেটাই তো জার্নাল প্রপার। যে সমস্ত ট্রানজাকশন সাবসিডিয়ারি বুকে কভার করবে না, সেটাই চলে আসবে জার্নাল প্রপারে। বলছে জার্নাল প্রপার মানে জেনারেল জার্নাল, refers to that journal in which all other transaction other than special type of transaction are recorded. মানে যদি কোনো রকম কোনো স্পেশাল ট্রানজাকশন থাকে, চলে আসবে স্পেশাল জার্নাল। স্পেশাল ট্রানজাকশন, স্পেশাল জার্নাল। ঠিক আছে? যে সমস্ত ট্রানজাকশন এই স্পেশাল ট্রানজাকশনের মধ্যে কভার করছে না, সে চলে আসবে জার্নাল প্রপারে। আর একটু ভালো করে আমি আমার ভাষায় বলি, যে সমস্ত ট্রানজাকশন সাবসিডি বুকের মধ্যে কভার করে, সেইগুলো চলে আসবে স্পেশাল জার্নাল। আর যেগুলো সাবসিডি বুকের মধ্যে কভার করে না, সেগুলো চলে আসবে কোথায়? জার্নাল প্রপারে। ইউজ, দেখ, তোকে এইমাত্র পড়ালাম সাবসিডি বুকের মধ্যে কারা কারা পড়ে, বল নাম বল, কি কি বললাম বল, কি কি নাম বললাম? পারচেজ বুক, দেখা দরকার কি বল? পারচেজ বুক, সেল বুক, ক্যাশ বুক, পারচেজ রিটার্ন, সেল রিটার্ন, বিল রিসিভেবল, বিল পেবেল। দেখ, এই কটাই পয়েন্ট লিখেছে। দেখিস এই কটাই পয়েন্ট লিখে দেখ কি লিখেছে? পারচেজ বুক। ইট ইজ ইউজ, পারচেজ বুক কাকে বলে নিশ্চয়ই করতে হবে না, এইমাত্র পড়ালাম। ক্রেডিট পারচেজ অফ গুডস, দেখ লেখা আছে ইট ইজ ইউজ টু রেকর্ড ক্রেডিট পারচেজ অফ গুডস। সেল বুক কোনটা? ক্রেডিট সেল অফ গুডস।
পারচেজ রিটার্ন কি বলেছিলাম? ক্রেডিট পারচেজ অফ গুডস রিটার্ন। সেল রিটার্ন বুক, ক্রেডিট সেল অফ গুডস রিটার্ন। ক্যাশ বুক কাকে বলে? অনলি ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ আর ব্যাংক ট্রানজাকশন। আচ্ছা, এছাড়া একটা দিয়ে পেটি ক্যাশ বুক, দেখ এটা এর সঙ্গে ইনক্লুডেড, এর সঙ্গে আলাদা দেওয়ার কোনো মানে হয় না। আমি লিখিনি পেটি ক্যাশ বুক বলে আলাদা লিখিনি। ক্যাশ বুকের মধ্যেই পেটি ক্যাশ বুক ইনক্লুড করে, ঠিক আছে? তো আমি আলাদা করে লিখছি না। পেটি পেটি মানে পেটি মানে কি? পি ই ডবল টি ওয়াই, পেটি মানে জানিস পেটি মানে কি? পেটি মানে খুচরো, খুচরো পেটি মানে খুচরো, ঠিক আছে? বিল রিসিভেবল বুক আর বিল পেবেল বুক, তাহলে বুঝতে পারলে কি কি আছে? সাবসিডি বুকের মধ্যে কি কি পড়ে? ইউজ। এই জার্নাল পেপার কোনটা? জার্নাল পেপার কোথায় ইউজ করা হয়? দেখ কি বলছে, ইট ইজ ইউজ টু রেকর্ড those transaction which cannot be recorded in any one of the special purpose of books. The entry which are passed in it are of 6 types. দেখ ব্যাপারটা কি বললাম, যে সমস্ত ট্রানজাকশন, ঠিক আছে, যে সমস্ত ট্রানজাকশন ওই সাবসিডি বুকের মধ্যে কভার করে না তাকেই তো জার্নাল পেপার বলে। কি মতো লেখালাম, নোট লেখালাম না? যে সমস্ত ট্রানজাকশন সাবসিডি বুকের মধ্যে কভার করে না তাকেই বলে জার্নাল পেপার। এমন কিছু কিছু কয়েকটা হাতে গোনা ট্রানজাকশন, 4-5টা ট্রানজাকশন হয়, 4 থেকে 5টা ট্রানজাকশন হয় যেগুলো সাবসিডি বুকে আসে না, সেইগুলো চলে আসে জার্নাল পেপারে। স্যার কোনটা? দেখ লিখেছে এরকম 6খানা ট্রানজাকশন, 6খানা ট্রানজাকশন। কি 6টা ট্রানজাকশন? দেখ, একটা হচ্ছে ওপেনিং এন্ট্রি, যেটা বছরের শুরুতেই হয় আর বারবার হয় না, বছরের শুরুতেই হয় আর হয় না। ক্লোজিং এন্ট্রি, যেটা বছরের শেষ দিনই হয় আর কোনোদিন হয় না, ঠিক আছে তো? তার মানে বুঝতে পারলি, ওপেনিং এন্ট্রি বছরের শুরুতে একবারই হচ্ছে, ক্লোজিং এন্ট্রি বছরের শেষে একবারই হচ্ছে। তারপর ট্রান্সফার এন্ট্রি, ওটাও বছরে একবার দুবার হয়। ট্রান্সফার বারবার হয়, ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়, ঠিক আছে তো? তারপর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এটাও বছরের শেষ দিন হয়, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ঠিক আছে তো? রেকটিফিকেশন, কোনো কিছু ভুল করলে সেটাকে সংশোধন করা হয়, একবার হয়, ঠিক আছে? রেসিডুয়ারি এন্ট্রি। তার মানে কি কি বুঝতে হবে? তোকে পড়তে হবে থিওরির জন্য, এমসিকিউর জন্য পড়তে হবে, যে বলতে পারে জার্নাল পেপারের মধ্যে কোনগুলো পড়ে, ওই ইচ্ছা করে লিখে দিল, বলে বলো ক্লোজিং এন্ট্রি কার মধ্যে পড়ে, এমসিকিউ এগুলো দিতে হবে। তাহলে বুঝতে পারলি, পয়েন্টগুলো পড়ে রাখতে হবে। তাহলে কি কি বুঝতে পারলি বল? সাব স্পেশাল জার্নাল কোথায় ইউজ করা হয় আর জার্নাল পেপার কোথায় ইউজ করে, ভালো করে পড়বি কিন্তু এমসিকিউর জন্য। হয়ে গেল? বুঝতে পারলি তো ব্যাপারটা, হ্যাঁ কি না? এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। নেচার অফ ট্রানজাকশন, ইচ স্পেশাল জার্নাল রেকর্ড দ্য ট্রানজাকশন অফ সিমিলার নেচার, ফর এক্সাম্পল সেল বুক রেকর্ড অনলি ক্রেডিট সেল। কি বলেছে? নেচার অফ ট্রানজাকশন বলছে ইচ স্পেশাল জার্নাল রেকর্ড দ্য ট্রানজাকশন সিমিলার নেচার। ও তো অলরেডি বলে দিয়েছি, জাস্ট ঘুরিয়ে কথা লিখে। আমি কি বলেছিলাম? কোন কোন কোম্পানিতে না ফ্রিকুয়েন্ট ট্রানজাকশন বলে, যেমন ফ্রিকুয়েন্ট বলে একটা ওয়ার্ড বলেছিলাম। যেমন ধর, ধারে গুডস কেনা, রোজ হচ্ছে, রোজ ধারে গুডস কিনছি, রোজ ধারে গুডস বিক্রি করছি, একই ট্রানজাকশন বারবার হচ্ছে না? একই ট্রানজাকশন যদি বারবার হয় তাদের জন্য কোন বই বলেছে? বল, একই ট্রানজাকশন বারবার হলে তার জন্য কোন বই খোলা হয়েছে? সাবসিডি, ক্যাশ বুক না, সাবসিডি। তাই লিখেছে ইচ স্পেশাল জার্নাল, ঠিক আছে, রেকর্ডস দ্য ট্রানজাকশন অফ সিমিলার নেচার। এটা হচ্ছে তোর কি সাবসিডি। ফর এক্সাম্পল সেল বুক রেকর্ড অনলি ক্রেডিট সেলস, আর দ্য ট্রানজাকশন রেকর্ড ইন জার্নাল পেপার আর নট সিমিলার নেচার। ভাই সিমিলার নেচার নয়, ডেপ্রিসিয়েশন বছরে একদিনই হয়, ওপেনিং এন্ট্রি বছরে একদিন হয়, ক্লোজিং এন্ট্রি বছরে একদিনই হয়, এগুলো তো স্পেশাল জার্নাল হবে না, এগুলো জার্নাল পেপার। ফরম্যাট, ইট ইজ, এটা আচ্ছা, এর ফরম্যাট কি? আমাকে যদি বলে স্পেশাল জার্নালের ফরম্যাট কি, স্পেশাল জার্নালের ফরম্যাট হচ্ছে স্টেটমেন্ট। আর তোর জার্নাল পেপার ফরম্যাট কি? জার্নালের দাগ, জার্নালের দাগ, ঠিক আছে? জার্নাল। ওই সাবসিডিয়ারি বুকের আরেকটা নাম স্পেশাল জার্নাল, স্পেশাল, ওটাই আরেকটা নাম স্পেশাল, এটাই স্পেশাল বলা হয়। তারপর কি দিয়েছে আরো পয়েন্টে নিট বলছে, স্পেশাল জার্নাল কি বলছে? ইফ অল ট্রানজাকশন আর মেড ইন ক্যাশ অ্যান্ড সাইজ অফ বিজনেস ইজ ভেরি স্মল, স্পেশাল জার্নাল ইজ নট নেসেসারি। দেখ এটা কি বলতে জানিস তো? ধর আজকে ধর তুই বাড়ির পাশে একটা মুদিখানা দোকান, সিম্পল ব্যাপার, একটা মুদিখানা দোকান খুলি, তোর মানে তোর দোকানটা খুব বড় হবে নাকি একটা টাটা কোম্পানি বা সিলান্সের দোকানটা বড় হবে? বুঝতে পারছিস না বলতে চাইছিস? মানে ডিপেন্ড করে তোর বিজনেসের সাইজের উপর, বিজনেসের সাইজের উপর। এখানে বলেছে ইফ অল ট্রানজাকশন আর মেড ইন ক্যাশ অ্যান্ড সাইজ অফ বিজনেস ইজ ভেরি স্মল, স্পেশাল জার্নাল ইজ নট রিকোয়ার্ড, নট নেসেসারি। বলছে তোমার স্পেশাল জার্নাল করার দরকার নেই, তোর বিজনেস যদি ছোট হয় স্পেশাল জার্নালের দরকার নেই, বিজনেস বড় হলে স্পেশাল জার্নাল দরকার। তুই বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছে? আচ্ছা, অল বিজনেস এন্টারপ্রাইজ মাস্ট হ্যাভ আ জার্নাল পেপার, সমস্ত বিজনেসই জার্নাল পেপার হবে, ঠিক আছে তো? এটা এটা না কি মানে কোনো ডিফারেন্স দিয়েছে পুরো ব্যাপারটা, মানে তোর পুরো চ্যাপ্টার এমসিকিউ পুরো কভার করে ফেলছে, এই কোশ্চেনটার মধ্যে সমস্ত এমসিকিউ কভার করা হচ্ছে এই কোশ্চেনটার মধ্যে। লেজার পোস্টিং, লেজার পোস্টিং কি বলছে? অনলি ওয়ান
অ্যাসপেক্ট অফ আ ট্রানজাকশন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলতে চেয়েছে আমি তোকে বলে দিই ব্যাপারটা। তোকে না ১ম এই বলেছিলাম। আচ্ছা যাই হোক এখানে পড়ে দিই, তারপর তোকে এঁকে, এঁকে দেখিয়ে দিচ্ছি কি বলতে চেয়েছে। লিখে, লিখে দেখাচ্ছি। Only one aspect of transaction is posted separately into ledger account from this journal and the other aspect is posted to the firm periodical total. আচ্ছা, এবার the debit and credit aspect of transaction individual, আচ্ছা দেখ কি বলতে চেয়েছে আমি তোকে বলছি। এখানে কি বলতে চেয়েছে? এখানে কি বলতে চেয়েছে আমি দেখাচ্ছি। ধর, সাপোজ ধর মনে করে বুঝবি, হ্যাঁ? এটা ধর সেলস, এটা ধর সেলস। তা কাদেরকে ধারে গুডস বিক্রি, ধর এ কে ধারে বিক্রি করেছি, বি কে ধারে বিক্রি করেছি, সি কে করেছি, ডি কে করেছি, ই কে করেছি। তো সাপোজ ছোট, ছোট অ্যামাউন্ট লিখছি, হ্যাঁ? এ কে ধর ৳১০ গুডস ধারে বিক্রি করেছি, বি কে ৳১৫, সি কে ৳১০, ডি কে ৳১৫, ই কে ৳১০। টোটাল কত হলো বল? ৩০ আর ৩০ কত? ৳৬০। এটা কি করলাম বলতে পারবি? এটা সেলস বুক বলতে এটা কি বললাম? এটা স্পেশাল জার্নাল নাকি জার্নাল প্রপার হল? স্পেশাল জার্নাল, তাই তো? তাহলে এই যে টোটাল ৳৬০ হলো না? টোটাল যে ৳৬০ হলো না? এই ৳৬০ কোথায় পাঠাতে হয় জানিস তো? সেলস অ্যাকাউন্টে পাঠাতে হয়। সেলস অ্যাকাউন্টে পাঠাতে হয়। কোথায় পাঠাতে হয়? সেলস অ্যাকাউন্ট। ডাইরেক্ট এরপরে একটা সেলস অ্যাকাউন্ট খুলতে হয়। বলে সেলস অ্যাকাউন্টে পাঠাতে হয় তো? তো সেলস অ্যাকাউন্টে পাঠাবো। দেখ এগুলো দেখ লেজার তো তুই শিখিস। জাস্ট আমি এখন যেটুকু বলছি সেটুকু শুনলেই হবে। লেজার তুই সেকেন্ড সেমেস্টার শিখবি। এটা ধর ডেবিট সাইড, এটা ধর ক্রেডিট সাইড। সেল তো জানিস সেলটা কি ব্যালেন্স? সেল সেলটা কি বল? সেল কি? আমরা শিখেছিলাম না ক্লিয়ার বলে একটা কথা শিখেছিলাম মনে পড়ে? ক্যাপিটাল, লায়াবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। তার মানে এই সেল কার মধ্যে পড়ে? CLEAR এর মধ্যে কার মধ্যে পড়ে? রেভিনিউর মধ্যে। রেভিনিউ তো ক্রেডিট। রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স। রেভিনিউকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয় আর কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে সেল হচ্ছে সেল কত করলি? এই ধর সাপোজ ধর এই সপ্তাহে, সাপোজ এটা ১ সপ্তাহের ডেটা বললাম। ধর ১ সপ্তাহে সেল করলি ৳৬০। ঠিক আছে? কি বল? ধর ১ সপ্তাহে সেল করলি তুই ৳৬০। তা সেল হলে সেল বাড়ছে না কমছে? বল, সেল হলে সেল বাড়ছে না কমছে? সেল বাড়ছে। তা সেল বাড়লে কোন দিকে? ক্রেডিট দিকে লিখবো ৳৬০। পোস্টিং হলো। এটা কোথায় পোস্টিং করলাম জানিস? এটা কোথায় পোস্টিং করলাম? এটা সেলস বুক থেকে পোস্টিং করলাম। এখানে লিখতে হয় কি জানিস? লিখতে হয় ট্রান্সফার ফর্ম। এখানে লিখতে হয় ট্রান্সফার ফর্ম। সেলস বুক। এটা কি করলাম বুঝতে পারলি? এই না, না এত বেশি জেনে থাকলেও একটু চুপ থাক। আমি পরে বলব। সব বলে দেব। এদিক শোন, এখানে কি বলছে? এটা কি করলাম? এটা কোনটা করলাম? এটা স্পেশাল জার্নাল করলাম। কিন্তু এটা যদি স্পেশাল জার্নাল না করে যদি জার্নাল প্রপারে করতাম, জার্নাল প্রপারে করতাম কি করে? দেখ জার্নাল করতাম। ১ম এ কি করতাম জানিস? ভালো করে দেখবি। A অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তারপর কি বলেছে? B অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তারপর C অ্যাকাউন্ট, মানে বুঝলি সব আলাদা করে করতে হতো। বুঝতে পারছিস? আলাদা করে করতাম। করে তারপর তার আবার লেজার করতাম। তারপরে তার আবার লেজার। লেজার কি করতাম ধর? একটা A অ্যাকাউন্ট, একটা B অ্যাকাউন্ট, এটা C অ্যাকাউন্ট, মানে বুঝলি তো? তারপর করতাম একটা কি? সেলস অ্যাকাউন্ট। তুই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? এখানে যেটা একটা সেলস অ্যাকাউন্ট খুলে দিয়ে কাজ হয়ে গেছে। আর এখানে কি করতে হয়েছে দেখ। এখানে কি করতে হয়েছে? A, B, C ৩ টে অ্যাকাউন্ট করলাম। যদি আমার ১০ টা পার্টি থাকে ১০ জনের নাম লিখব। ১০ টা লেজার খুলে তারপর সেলস করা। তো এখানে এটাই বলতে চেয়েছি। ব্যাপারটা বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? ভালো করে বুঝিস কিন্তু। লেজার পোস্টিংটা কি হয়? বলছে only one aspect of a transaction is posted separately into ledger account। এই যে টোটালটা, এই যে টোটাল ৳৬০ এই ৬০ টাই লেজারে পোস্টিং করতে হবে। ঠিক আছে তো? কিন্তু ওখানে কিন্তু শুধু ৬০ টা পোস্টিং করলে হবে। সব আলাদা, আলাদা ইন্ডিভিজুয়ালি পোস্টিং করতে হবে। এখানে এটাই বলতে চেয়েছি। তাই এখানে লিখেছে only one aspect of a transaction posted separately into ledger account from this journal and other aspect posted in the form periodical total. And the debit and credit aspect of transaction are individually posted to ledger account. ওই ছিল না A account debit to sales, একটা A তে পোস্টিং করব আর একটা সেলে পোস্টিং করব। B to sales একবার B তে পোস্টিং করব, একটা সেলে পোস্টিং করব। C to sales একবার C তে পোস্টিং করব, সেলে পোস্টিং করব। বারবার করে পোস্টিং করতে হচ্ছে। দেখতে পাচ্ছিস তো? আর ওখানে একবারে পোস্টিং হচ্ছে। তাহলে তোকে যদি কেউ বলে অ্যাজ আ কোম্পানি, তুই একটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে গেছিস। ওই কোম্পানিতে
এইভাবে কোন কাজটা তোর কাছে বেশি সুবিধা হবে বল দেখি? স্পেশাল জার্নাল তোর কাছে বেশি সুবিধা নাকি জার্নাল পেপার বেশি সুবিধা? একবারে কাজ হচ্ছে, একবারে এটা সবচেয়ে বেশি সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা। আচ্ছা, ডেবিট অ্যান্ড ক্রেডিট, দ্য ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাসপেক্ট অফ ট্রানজাকশন আর নট রিকোয়ার্ড টু ডিটারমাইন। আচ্ছা, স্পেশাল জার্নাল করতে গেলে কোনো ডেবিট ক্রেডিট লাগে না। এই দেখ আমি স্পেশাল জার্নালের ফরম্যাট দিয়েছি, এই দেখ এটা ফরম্যাট, এই দেখ দেখা সেলস বুকের ফরম্যাট, এর কোনো ডেবিট ক্রেডিট হয় না। কিন্তু জার্নাল পেপারে, জার্নাল পেপার মানে জার্নাল ডেবিট ক্রেডিট থাকে না। তাহলে কোথায় ডেবিট ক্রেডিট থাকে, কোথায় ডেবিট ক্রেডিট থাকে না, তুই বুঝতে পারলি? এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এগুলো তোর। Rectification of error or mistake in special journal is rectified by the journal paper. আর mistake of journal paper is not. ও বলছে কি জানিস তো, এখানে বলেছে রেকটিফিকেশন। আমরা এরপরে এই চ্যাপ্টারে হয়তো রেকটিফিকেশন স্টার্ট করবে, এটা শেষ হয়ে গেলে। কারণ আমি আগে রেকটিফিকেশন করাতে পারলাম না, কেন জানিস তো? কারণ এটা না শেখালে রেকটিফিকেশন করতে পারবো। কিছু ম্যাটার, একটা পার্ট বাই পার্ট থাকে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। বলছে কি রেকটিফিকেশন অফ এরর, যদি স্পেশাল জার্নালে যদি কোনো ভুল হয়, স্পেশাল জার্নালে যদি কোনো ভুল হয়, সেটি জার্নাল পেপারের মাধ্যমে রেকটিফাই করতে পারিস। কি বললাম বল দেখি? স্পেশাল জার্নালে যদি কোনো ভুল হয় তাহলে তুই রেকটিফাই করবি কি করে? জার্নালের মাধ্যমে। তো জার্নালে ভুল হলে স্পেশাল জার্নাল দিয়ে রেকটিফাই করা যায়। ঠিক আছে, বুঝতে পারলি তো? সোর্স ডকুমেন্ট, it contain column of writing the number of source document of a transaction. আচ্ছা, it does not contain any column. ও আচ্ছা, এই সোর্স ডকুমেন্ট মানে কি? এই যে তুই যে এন্ট্রিটা করলি না, এই যে তুই সেল ডেমোটা করলি, কোন ডকুমেন্ট থেকে এন্ট্রিটা করিস সেই ডকুমেন্টের নাম্বার তুই এই ডকুমেন্ট থেকে নিয়েছিস। কিন্তু জার্নালে এরকম ডকুমেন্ট লেখার জায়গায় থাকে না। জার্নালে ডকুমেন্টের লেখার জায়গায় থাকে না, লেখা থাকে ডেট থাকে, পার্টিকুলার্স থাকে, লেজার ভ্যালু থাকে, রুপিস, তাই তো থাকে। ওখানে ডকুমেন্ট লেখার ঘর থাকে না, এখানে তুই ডকুমেন্ট লেখার জায়গা থাকে, কোন ডকুমেন্ট থেকে নিয়েছিস সেটা লেখা থাকে। ঠিক আছে তো? তারপর ওখানে দেখ, তুই যখন জার্নাল করতি না, ওখানে পারচেজ রিটার্ন সেল রিটার্ন তুই লিখতি, পারচেজ রিটার্ন জার্নাল সেল রিটার্ন। কেন পারচেজ রিটার্ন করেছি ওখানে লেখার জায়গায় থাকতো না। এখানে যখন করবি রিটার্ন বুক, তখন লেখা থাকবে কেন রিটার্ন করা হয়েছে, কারণটা লেখা থাকবে। এখানে বলে ডেবিট এন্ড ক্রেডিট, ঠিক আছে তো? দেয়ার ইজ নো ডেবিট অ্যাকাউন্ট কলাম এন্ড ক্রেডিট অ্যাকাউন্ট কলাম। আচ্ছা তুই বল, এখানে কোথাও ডেবিটের কলাম ক্রেডিটের কলাম লেখা আছে? এটা পার্টিকুলার আর রুপিস। কিন্তু জার্নালে ডেবিটের কলাম ক্রেডিটের কলাম লেখা থাকে, লেখা থাকে। তাহলে এই কোশ্চেনটা ভালো করে পড়বি, এই মুখস্থ না, জাস্ট একবার বুঝবি, তোর এমসিকিউর অনেক অ্যান্সার বের করতে পারবে, অনেক এমসিকিউ বেরিয়ে যাবে, অনেক এমসিকিউ বেরিয়ে যাবে। এবার দেখ স্পেশাল পারপাস বুকের মধ্যে কি কি বললাম? পারচেজ বুক, এটা তো তুই জাস্ট একবার রিডিং করে নিতে পারবি। স্যার এগুলো পড়বো না? আমি সত্যি কথা বলছি, এখানে পড়ে না সময় নষ্ট করে লাভ নেই, পড়ে সময় নষ্ট করে লাভ নেই, সত্যি কথা বলছি। অঙ্ক করলে এটা হয়ে যাবে, অঙ্ক করলে এটা হয়ে যাবে, এগুলো পড়তে হবে না। আলাদা করে বাড়িতে পড়ার দরকার আছে? মনে হয় না খুব একটা পড়ার দরকার আছে, অলরেডি তুই বুঝে গেছিস। আচ্ছা, যেহেতু আজকে পারচেজ বুক করছি, আজকে যেহেতু পারচেজ বুকের অঙ্ক করছি, ঠিক আছে? তাই আচ্ছা দেখ না, তুই দেখ না এখানে পারচেজ বুকের ফরম্যাটটা দেখ, জাস্ট একটু ফরম্যাটটা দেখ কেমন আছে, ফরম্যাটটা দেখ, নিচের দিকে দেখ 3 নম্বর পয়েন্টটা। আমি তো দাগ কেটে করাবো, কেমন হয় দাগটা, কেমন হয় জানিস তো? দেখ ভালো করে ফোকাস কর, ফোকাস কর, কিন্তু দাগটার দিকে তাকা, দাগটার দিকে তাকা। এই দেখ, প্রথমে ডেটের ঘর হবে, ঠিক আছে? তারপর পার্টিকুলার্স এর ঘর হবে, তারপর ইনভয়েস নাম্বার। তুই যখন জার্নাল করতি ইনভয়েস নাম্বারে ঘর করতি কোনো? না, এখানে ইনভয়েস নাম্বার ঘর হবে, ইনভয়েস নাম্বার ঘর হবে। তারপর লেজার ভ্যালুর ঘর ওখানেও করতি, এখানেও করবি। এখানে কি করবি? ডিটেলস এর ঘর, একটা ডিটেলস এর ঘর করবি, একটা টোটালের ঘর করবি, একটা ডিটেলস এর ঘর, একটা টোটালের ঘর, একটা নেটের ঘর। তাহলে কি করলাম? ডিটেলস, টোটাল, নেট। তারপর ইনপুট। স্যার আচ্ছা, পারচেজ করলে বল, পারচেজ করলে জিএসটি দিবি না নিবি? দিলে কি ইনপুট নাও? তাই লিখেছে এখানে ইনপুট আইজিএসটি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি আর একটা ক্যারেজ এন্ড প্যাকিং চার্জেস। এত ঘর হয়, এত ঘর হয়, কোনো ভয় পাওয়ার কিছু নেই, সিম্পল অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক। এই অঙ্ক তোর একদমই সিম্পল অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক, কোনো ভয় পাওয়ার কিছু নেই। সবচেয়ে সোজা অঙ্ক বলা হয় এই অঙ্ককে, সবচেয়ে সোজা অঙ্ক বলা হয় এই চ্যাপ্টার অঙ্ক। কোনো জার্নাল ফার্নাল কিছু লিখতে হবে। এখানে টিউটোরিয়াল নোট কি বলেছে? বলছে আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি আর ক্যালকুলেটর নেট প্রাইস। বলছে আইজিএসটি আমরা আচ্ছা তোরা তো অঙ্ক করলি এতক্ষণ অঙ্কে, এই যে তুই কিছুক্ষণ আগে তো জিএসটি চ্যাপ্টার শেখালাম, জিএসটি কার উপর ক্যালকুলেট করবে? পারচেজ যেটা করেছিস তার উপর, সেল যেটা করেছিস তার উপর জিএসটি। তার মানে এখানে কি হচ্ছে? আইজিএসটি হোক, সিজিএসটি হোক বা এসজিএসটি কার উপর চার্জ করা হয়? নেট প্রাইস এর উপর। স্যার নেট প্রাইস কি? যখন অঙ্ক করাবো তখন বলবো, তুই যা শুনে রাখলি নেট প্রাইস এর উপর চার্জ করা হয়। আমি তোকে শেখাবো নেট প্রাইস কাকে বলে, এখন যা শুনে রাখ। ইফ গুডস আর পারচেজ ফ্রম উইদিন দ্য স্টেট, এটাকে নতুন করে বলতে হবে, তুই একই স্টেটের মধ্যে গুডস কিনিস, তখন সেক্ষেত্রে কোন জিএসটি অ্যাপ্লিকেবল?
সিজিএসটি এসজিএসটি পড়ার কিছু নেই, আগেই পড়েছিস। আচ্ছা তুই যদি গুডস যদি অন্য স্টেট থেকে সেক্ষেত্রে কোন জিএসটি অ্যাপ্লিকেবল? আইজিএসটি। বলছে বলছে রেট অফ সিজিএসটির সাথে রেট অফ আইজিএসটি যোগ কর। ওই দেখ কিছুক্ষণ আগেই তোকে জিএসটির অঙ্ক করালাম। ধর সিজিএসটি বলে 6%, এসজিএসটি বলে 6%, 6 কত হলো? 12%। তাহলে আইজিএসটি কত? 12% না? এটাই তো লেখা আছে। কি লেখা আছে নতুন কিছু? কিচ্ছু লেখা নেই। সেখানে পারচেজ ডিবুকের থিওরিটা পড়িয়ে দিই। দেখ না পারচেজ ডিবুকের থিওরিটা পড়ায়। দ্য প্রাইমারি বুক, আচ্ছা তোকে যদি বলে পারচেজ বুক, বল এটা কি প্রাইমারি বুক নাকি সেকেন্ডারি বুক? কি বলবি? প্রাইমারি বুক। কেন? কারণ সাবসিডি বুকই তো প্রাইমারি বুক। পারচেজ বুক তো এক ধরনের সাবসিডি বুক। With the primary book in which details of credit purchase of goods are recorded according to succeeding order of dates is called purchase book. Date wise করতে হবে। একের পর 5 তারিখ করলে যাবে, 2 তারিখ করলে হবে না। পুরো সিরিয়ালি ক্রনোলজিক্যাল অর্ডারে করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা কি বলেছে? পারচেজ বুক ইজ ওয়ান টাইপ অফ স্পেশাল জার্নাল। ভুল লিখেছে? পারচেজ বুক হচ্ছে এক ধরনের স্পেশাল জার্নাল। ঠিক না ভুল? ঠিক। অনলি ক্রেডিট পারচেজ, বলছে এখানে শুধুমাত্র ক্রেডিট পারচেজ রেকর্ড করা হয়। ঠিক না ভুল? পারচেজ বুক কাকে বলে? শুধুমাত্র ক্রেডিট পারচেজ রেকর্ড করা হয়। এইগুলোই এমসিকিউ তে থাকবে, এইগুলোই এই লেখাগুলোই এমসিকিউর পয়েন্টে থাকবে, আর কিচ্ছু থাকবে না। এইগুলোই এমসিকিউ থাকবে। তুই যদি এমসিকিউ আলাদা করে নাও পড়িস, এইগুলো পড়লে এমসিকিউ হয়ে যাবে। এইগুলোই এমসিকিউ থাকবে। ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দিস বুক অন দ্য বেস অফ ইনভয়েস রিসিভড ফ্রম দ্য সাপ্লায়ার। আজকে ধর আমি একটা টাটা কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে গেছি। আমাকে বলে যে তোমাকে সমস্ত যত গুডস কেনা হবে, পারচেজ হবে, তার এন্ট্রি করবে, আর কিছু না। তোমাকে পারচেজের কাজ, পারচেজ ডিপার্টমেন্ট আমি কাজ করছি, অ্যাকাউন্টেন্ট। আমি অ্যাকাউন্টেন্ট কি? তো পারচেজ ডিপার্টমেন্ট দেখাশোনা করো। এবং কি ধারে পারচেজ, যত ক্রেডিট পারচেজ সব ধারে। আমি কি দেখে এন্ট্রি করবো? আমাকে মালিক এসে বললো, বা কেউ এসে বলে ওকে এত টাকার গুড ধারে বিক্রি হচ্ছে, ও বললো আমি সঙ্গে এন্ট্রি করে দেবো নাকি? পরে তো যে সিএ আসবে আমাকে বলবে তুমি যে এত টাকায় 1 লাখ টাকার গুডস কিনেছো, কি করে আমি বিশ্বাস করবো তুমি 1 লাখ টাকার গুডস কিনেছো? তুমি কিসের ওপর বেস করে 1 লাখ টাকা এন্ট্রি করেছো? আমাকে জিজ্ঞাসা করবে নাকি ওই মালিককে? যে মালিককে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে কেন করেছো? মালিক তখন বলবে আমি তোকে বলে দিয়েছিলাম। তাহলে আমাকে তখন দেখাতে হবে, ডকুমেন্ট দেখাতে হবে। এই যে এই ডকুমেন্টে এত টাকার গুডস, ডকুমেন্ট দেখাতে হবে। ডকুমেন্ট, বিশ্বাসযোগ্যতা কিসে আছে? ডকুমেন্ট। ঠিক আছে তো? তার মানে কি, আজকে আমি কোম্পানি যখন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে যাব, আমি কি দেখে কাজ করব? ইনভয়েস দাও, এন্ট্রি করব। ইনভয়েস পাবো না, এন্ট্রি করব। কি বললাম বুঝতে পারলি তো? তাই এখানে লিখে আছে ট্রানজাকশন আর রেকর্ড ইন দিস বুক অন দ্য বেসিস অফ ইনভয়েস রিসিভ ফ্রম দ্য সাপ্লায়ার। ঠিক আছে তো? ট্রানজাকশন রেকর্ডেড ইন ডেট ওয়াইজ। ট্রানজাকশন রেকর্ড করব কি? ডেট ওয়াইজ। টোটাল অ্যামাউন্ট শোন ইন দ্য বিল রিসিভ ফ্রম দ্য সাপ্লায়ার ইজ রেকর্ডেড ইন ইট। আচ্ছা এখানে টোটাল অ্যামাউন্ট কত টাকা শো করবো? ওই যে আমি যার থেকে ধারে গুডস কিনেছি সে তো আমাকে একটা বিল দিয়েছে, ওই বিলে যে অ্যামাউন্টটা লেখা ছিল সেই অ্যামাউন্টটা এখানে। ঠিক আছে তো? আচ্ছা টোটাল অফ পারচেজ বুক ইজ ট্রান্সফারড পিরিয়ডিক্যালি টু পারচেজ অ্যাকাউন্ট। আমি কিছুক্ষণ আগে তোকে দেখিয়েছিলাম, দেখ কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এই যে সেল বুকের যে টোটাল বেরিয়েছিল, কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করছো? সেল অ্যাকাউন্ট। তাহলে পারচেজ বুকের টোটালটা কোন অ্যাকাউন্ট ট্রান্সফার করবো? এইগুলোই এমসিকিউ তে আছে। আগের বার দেখেছিলেন এই সমস্ত এমসিকিউ পরীক্ষায় আসে। তা বলছে কি ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দিস বুক ইমিডিয়েটলি উইথ দ্য পারচেজ অফ গুডস অন ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা সো দেয়ার ইজ নো চান্স অফ ওমিশন অফ ট্রানজাকশন ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্টস। সুন্দর কথা বলেছে। বলছে এখানে ভুল হওয়ার কোনো মানে এড়িয়ে যাওয়ার কোনো চান্স নেই। বলছে ট্রানজাকশন আর রেকর্ডেড ইন দ্য বুকস ইমিডিয়েটলি উইথ দ্য পারচেজ অফ গুডস। তুই যখন ধারে গুডস কিনবি, ধারে গুডস কেনার সঙ্গে সঙ্গে ট্রানজাকশন রেকর্ড করা হয় এই বইতে। তাহলে অতটা ভুল হওয়ার চান্স থাকে না, ভুল হওয়ার চান্স থাকে না। As total purchase of a particular period is posted purchase account from this book is reduced time and labor in leisure posting. কি সুন্দর কথা বলেছে। কি সুন্দর কথা বলেছে যে টোটাল পারচেজ হবে পার্টিকুলার পিরিয়ড। পার্টিকুলার একটা পিরিয়ড, সেই 1 দিনের হতে পারে, 7 দিনের হতে পারে, 15 দিনের হতে পারে, বা 1 মাসের হতে পারে। ঠিক আছে? এই যে সমস্ত টোটাল যে পারচেজটা করলি, এই বইতে রেকর্ড করলি তো, এক্ষেত্রে কি হবে? তোর সময়টা অনেক কমে যাচ্ছে, সময়টা বেঁচে যাচ্ছে। তারপর খাটনিটাও বেঁচে যাচ্ছে। বলছে ইট রিডিউস টাইম অ্যান্ড লেবার ইন লেজার পোস্টিং। লেজার পোস্টিং করতে সময় বা টাইমটা বেঁচে যাচ্ছে। বললাম তুই নিজে ভাব, এটা তো সময় বাঁচলো না? তুই এই যে টোটালটা একবারে করে যখন সেলে বসালি, তো সময়টা বেঁচে গেল না? খাটনিটা বেঁচে গেল না? তো এটাই তো বলেছে, এটা আমি আগেই বলেছি। বলছে গুডস অর অ্যাসেট পারচেজ ইন ক্যাশ। ও এই শোনো, যদি ক্যাশে যদি গুডস কিনি, এটা কি পারচেজ বুকে নেবো কি নেবো? ক্যাশ বুকে নেবো। আচ্ছা যদি মেশিন ক্যাশে কিনি, মেশিন যদি ধারে কিনি, মেশিন ধারে কিনি, বইতে কিছু লেখা নেই, বই কিছু লেখা নেই, আমি তো বলছি মেশিন যদি ধারে কিনি সেটা কখনোই পারচেজ বুকে আসবে না। মেশিন যদি ধারে কিনি সেটা জার্নাল পেপারে আসবে, বলেছিলাম। কারণ মেশিন যদি ধারে কিনি এন্ট্রি বারবার হয় না, একবার হয়। আমরা পারচেজ বই কোনগুলো রেকর্ড করি? ধারে গুডস কেনা। এটাই লেখা আছে।
বলছে পারচেস অফ অ্যাসেটস আর স্টেশনারি আইটেম অন ক্রেডিট ইজ নট রেকর্ডেড ইন পারচেস বুক, ইট ইজ রেকর্ডেড জার্নাল প্রপার। সুন্দরভাবে থিওরিটা পড়ে আজকে যদি পারচেস বুকের অঙ্ক করাও, পারচেস বুকের থিওরি, ঠিক আছে? তাহলে পারচেস বুকের একটা অঙ্ক করাও। তাহলে এতক্ষণ পড়ালাম, বুঝতে পারলি তো? এবার তুই অঙ্কের দিকে চলে আয়। এই দেখ, দেখতে পাচ্ছি এক্সাম্পল 1। এই দেখ কি লেখা আছে, ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার পারচেস ডেবু, ঠিক আছে তো? তো যখনই তুই অঙ্ক করবি না, শোন আমার কথা, শোন শোন, প্রথম অঙ্ক শিখছিস, শোন। যখনই তুই পারচেস ডেবুকের অঙ্ক করবি, তুই দেখবি অঙ্কে জিএসটি দিয়েছে কিনা। অবশ্যই অঙ্ক করার সময় দেখবি জিএসটি দিয়েছে কিনা। দেখ শোন, আস্তে আস্তে কথা বলিস না, কথা বলিস না, মন দিয়ে শোন, কথা বলিস না। জিএসটি দিয়েছে অঙ্কে, দেখ জিএসটি দিয়েছে। তাহলে ঘর কি কি হবে এই মতো তোকে শেখালাম। আচ্ছা কি কি জিএসটি হবে দেখতো এখানে। তুই এখানে পারচেস করেছিস, জিএসটি 12%। আচ্ছা তারপর জিএসটি এখানে না কিছু বলেনি তো, কোনো স্টেট ফেট কিছু বলে? আচ্ছা এখানে পারচেস দেরাদুন থেকে পারচেস করেছিস, ঢাকা ক্লথ মার্চেন্ট। আচ্ছা এখানে কি বলছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার, সরি ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার পারচেস ডেবুক, পারচেস ডেবুক করতে বলেছে। প্রথম পয়েন্ট বলছে পারচেস ফ্রম ডালমিয়া অ্যান্ড কোম্পানি, তুই ডালমিয়া অ্যান্ড কোম্পানি থেকে 200টা শাড়ি কিনছিস, 200টা শাড়ি কিনছিস, ঠিক আছে তো? অ্যাট এ রুপিস 200 পার পিস, 200 পার পিস। স্টেট ডিসকাউন্ট বলেছে 15%, ক্যাশ ডিসকাউন্ট বলেছে 5%, জিএসটি বলেছে 12%। আচ্ছা এখানে না সেইভাবে কিছু বলেনি যে একই স্টেটের মধ্যে হলে সিজিএসটি এসজিএসটি হয়, ঠিক আছে? এখানে যেহেতু প্রপারলি সেইভাবে কিছু বলেনি, আমি ধরে নিচ্ছি একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হয়েছে, একই স্টেটের মধ্যে। পরেরটা বল, পারচেস ফ্রম দাস অ্যান্ড কোম্পানি, দাস অ্যান্ড কোম্পানি থেকে তুই শার্ট কিনেছিস, ঠিক আছে? তো পারচেস ফ্রম দেরাদুন স্টোর্স, ঠিক আছে তো? তারপর যে ঢাকা ক্লথ, মানে এখানে না ভালো করে দেখতে পাচ্ছিস তো, তুই যে গুডস কিনেছিস কোন জায়গা থেকে, জায়গার নাম বলেছে? কোশ্চেনের দিকে তাকা, তুই যে গুডস কিনেছিস এখানে কি তোর জায়গার নাম বলেছে? কি বললাম বুঝতে পারলি? কোশ্চেনটা দেখ, মনোযোগ সহকারে ফোকাস কর। এই যে তুই ১, ১০, ২০, ২৬, ৩১ এই যে ৫ টা ট্রানজাকশন বলেছে, এখানে কি কোথাও বলেছে তুই যে গুডস কিনেছিস কার থেকে গুডস কিনেছিস বলে দিয়েছে না, কিন্তু কোন শহর থেকে গুডস কিনেছিস শহরের নাম বলেছে না। তার মানে আমি কি ধরে নেবো, আমি মনে করছি আমি আমার স্টেট থেকেই গুডস কিনি, তাই এখানে সিজিএসটি এসজিএসটি হবে। দাগ কাট। ১০-১৫ মিনিট লাগবে অঙ্কটা করতে। ওপরে লেখ পারচেস ডেমো। দেখ দাগটা কাটবো কিভাবে বলতো, দেখ প্রথমে ডেটের ঘর হবে, হ্যাঁ প্রথমে একটা ডেটের ঘর হবে, ঠিক আছে? তারপর ধর এটা এরকম পার্টিকুলার্স এর ঘরটা এরকম বড় হবে, হ্যাঁ পার্টিকুলার্স এর ঘরটা বড় হবে। তারপর একটা ঘর হবে ইনভয়েস নাম্বারের ঘর হবে, ইনভয়েস নাম্বার, ঠিক আছে? তারপর একটা লেজার ফলিওর ঘর হবে। স্কেল নিয়ে আসবি, পারফরমেন্স স্কেল নিয়ে আসবি, হাত দিয়ে দাগ কাটিস না, তাহলে বসে থাক, হাত দিয়ে দাগ কাটিস না, স্কেল নিয়ে আসবি। ডেট, প্রথমে লিখবি পার্টিকুলার্স, তারপর কি হবে ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস নাম্বারের ঘর হবে, ইনভয়েস নাম্বার, ঠিক আছে তো? তারপর ঘর হবে তোর লেজার ফলিউ, তারপর একটা ঘর হবে ডিটেলস এর ঘর, একটা নেটের ঘর, ঠিক আছে তো? ডিটেলস এর ঘর হবে, একটা নেটের ঘর হবে, ঠিক আছে? একটা গ্রস অ্যামাউন্টের ঘর হবে, লেখ। তারপর ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি, বেসার না।
like details net gross input CGST input SGST কটা ঘর হলো দেখে নে ঘরগুলো এই যে কটা ঘর হলো কটা ঘর হবে এই ঘরটা তুই খাতা ঘুরিয়ে করিস অসুবিধা নেই পড়ার কোনো খাতা ঘুরিয়ে করিস অসুবিধা হবে জায়গাটা অনেকটা বড় করি লেখার মতো কাজটা কেটে নে ডেট পার্টিকুলার কাজ এরকম করা ডেট পার্টিকুলার ইনভয়েস নাম্বার লেজার ফলিও ঠিক আছে ডিটেলস নিট গ্রস ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি লেখা হয়েছে হ্যাঁ তারপর লিখ ডিটেলস কোথায় ডিটেলস না ইনভয়েস নাম্বার তোমরা লিখ ইনভয়েস নাম্বার তারপর লেখ হচ্ছে লেজার ভ্যালু এল অবলিক এফ হ্যাঁ অত লেখা না এল অবলিক এফ খুব লেখা চালা তারপর লেখে ডিটেলস নেট গ্রস ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি ঠিক আছে ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি পরের অঙ্কটা গেলে বাতাটা এই ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি আজকে একটা পার্চেজ বুক করাচ্ছি আর ওই বই থেকে দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে বুঝতে পারবে কিছু নেই দেখ কি বলেছে এখানে শোন কোশ্চেনটা পড়ছি হ্যাঁ কি বলেছে ডেটটা 2024 সাল দেখ লেখা ছিল 2024 সাল জানুয়ারি 1 অঙ্কটা মনোযোগ সহকারে শুনবি হ্যাঁ আর শোন ঠিক আছে কথা বলিস না 2024 জানুয়ারি 1 লিখলাম কি বলেছে এখানে বলছে পারচেস ফ্রম ডালমিয়া এন্ড কোম্পানি কিভাবে অঙ্কটা করতে ভালো করে দেখ তুই গুডসটা কিনেছিস কার থেকে ডালমিয়া এন্ড কোম্পানি তাহলে এখানে লিখতে হবে এখানে লিখবি ডালমিয়া এন্ড কোম্পানি লিখ ডালমিয়া এন্ড কোম্পানি লিখে দে ঠিক আছে এরকম লিখবো ডালমিয়া এন্ড কোম্পানি লিখতে পারলি লিখলেই তো আমার সঙ্গে সঙ্গে লিখ ডালমিয়া এন্ড কোম্পানি লিখলি লিখে আন্ডারলাইন করো ওটা লিখে আন্ডারলাইন করো ঠিক আছে তো এবার কি কিনেছিলি দেখ কি লেখা ছিল তুই কি কিনেছিলি 200টা শাড়ি কিনেছিলি 200 টাকা করে তাই তো তাহলে কি লিখবি জানিস তো নিচে আন্ডারলাইন করার পর লিখবি 200টা শাড়ি এট রুপিস 200 পার পিস লেখ 200 শাড়িস বুঝলে 200 শাড়িস এট রুপিস লেখ দেখ at a rupees 200 each at the rate দিয়েছে তাই at the rate 200 তাই তো কি লিখলাম দেখ এদিকে শোন মন্দির শুনবি কিন্তু কি লিখলাম আরে ভালো করে বোঝ তুই এই টাইপের অঙ্ক সত্যি কথা বলছি একটা পারিস পার্চেজ ডেবুক শিখে যাস পার্চেজ ডেবুক যে পারে সে সেলফ লুক করে আবার রিটার্নও পারে কিচ্ছু নেই অঙ্ক কিচ্ছু নেই একটা পারলে সব অঙ্ক পারা যায় একটাই অঙ্ক ভালো করে বুঝতে পারলে যে কোনো অঙ্ক পারা যায় তাহলে এখানে কি বলেছে তুই 200টা শাড়ি কিনেছিস 200 টাকা করে তাই আমি কি লিখলাম বল লিখলাম 200টা শাড়ি কিনেছি অ্যাট এ 200 সাইড ইচ লিখলেন কেন পার শাড়ি না লিখে আরে পার শাড়ি লেখাও যা ইচ লেখা মানে তো একই জিনিস একটা শাড়ির দাম 200 টাকা হলে 200টা শাড়ির দাম কত 200 ইন্টু 200 কত হয় বল 200 ইন্টু 200 করলে কত হয় 40,000 টাকা 40,000 টাকা ডিটেলসে লেখ 40,000 লেখ ডিটেলসে 40,000 ডাউট থাকলে জিজ্ঞাসা করবি দেখবি মনটা অন্য জায়গায় রাখবি না তোদের সমস্যা হয় যে এখন যদি ভালো করে বুঝিস বাড়ি থেকে অঙ্ক করতে পারবি অসুবিধা হলে জিজ্ঞাসা করবি ঠিক আছে আচ্ছা 200টা শাড়ি কিনি 200 টাকা করে টেট ডিসকাউন্ট 15% তুই ভাব তুই যখন একটা দোকান থেকে এতগুলো শাড়ি কিনলি তোকে টেট ডিসকাউন্ট বুঝিস তো টেট ডিসকাউন্ট দেয় তোকে কত পার্সেন্ট টেট ডিসকাউন্ট দিচ্ছে 15% তুই বই কিনতে গেছিস যে বইয়ের যে প্রিন্ট প্রাইস ছিল এমআরপি ছিল তোর থেকে সেই দাম দিয়েছে
তার থেকে তোকে 15%, 20% বা 25% একটা ছাড় দিয়েছে, তাই তো? ধর বইয়ের দাম ছিল সাপোজ 200 টাকা, বললো তোমাকে আমি 20% ছাড় দিই। তা 200 20% কত? 40 টাকা। মানে তোকে বললো তুমি 160 টাকা দাও। তাহলে ট্রেড ডিসকাউন্ট হলে তো বইয়ের দামটা বেড়ে গেছিল না কমে গেছিল? কমে গেছিল। তাহলে ট্রেড ডিসকাউন্ট হলে কি হয়? মাইনাস করতে হয়, মাইনাস করতে হয়, ট্রেড ডিসকাউন্ট মাইনাস করতে হয়। মাইনাস দিয়ে ট্রেড ডিসকাউন্ট। কত পার্সেন্ট বলে? 15% না? কত পার্সেন্ট বলেছিল? 40-এর উপর 15% কর, কত? 6000। দেখ কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কিন্তু এই ডাউট থাকলে জিজ্ঞাসা করতে হবে তোকে, বুঝতে পারলি? 40 থেকে 6 বাদ দিয়ে কত হলো বল? 40 থেকে 6 বাদ দিয়ে কত হলো? 34,000। এখানে লিখলাম 34,000। এই যে তোকে প্রথমে বলছিলাম আজকে থিওরি পড়ার সময় যে জিএসটি চার্জ করা হয় নেটের উপর, বলেছিলাম না নেটের উপর, এই 34 টাকা বলে নেট, বুঝতে পারলি? এই 34টা হলো নেট, এর উপর জিএসটি চার্জ করা হয়। এত অব্দি ক্লিয়ার হয়েছে? এগোবো? এগোবো? এত অব্দি ক্লিয়ার হয়েছে তো? এরপরে দেখ কি বলেছে, বলছে স্যার জিএসটি 12%। তার মানে আমি কি ধরে নিচ্ছি, গুডসটা কেনা হয়েছে নিজের রাজ্য থেকে, নিজের রাজ্য থেকে কেনা হলে কি জিএসটি আসে? সিজিএসটি আর এসজিএসটি। তাহলে লেখ, এখানে লেখ, যোগ দিয়ে লেখ, যোগ দিয়ে লেখ সিজিএসটি, যোগ দিয়ে লেখ সিজিএসটি। এখন তুই কি আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবি স্যার সিজিএসটি কেন যোগ করলেন? জিজ্ঞাসা করলে আমি বলতে পারি স্যার। তুই কি জিজ্ঞাসা করবি যে স্যার সিজিএসটি কেন যোগ করলেন? তুই দোকানে একটা ফোন কিনতে গেছিস, ভালো একদম সিম্পল, মনে করেন একটা ফোন, এটাই ফোন, ফোনের দাম 40,000 টাকা। ওই ফোনটা কিনলে দোকানদার তোকে 15% ট্রেড ডিসকাউন্ট দিয়েছে। তো ফোনের দাম কত হয়েছে? 34,000 টাকা। এই 34,000 টাকার উপর জিএসটি নেবে কি নেবে? তো জিএসটি নিলে ফোনের দাম বাড়বে না কমবে, কি মনে হয় বল? তাহলে কেন যোগ করা হলো বুঝেছিস তো? বুঝেছিস তো কেন যোগ করা হয়েছে? আচ্ছা, কত পার্সেন্ট? ওরা 12% বলেছে, তুই কত পার্সেন্ট করবি? 6 তুই কিন্তু 12 12 24 করিস না কিন্তু, ওরা জিএসটি 12 বলবে, টোটাল 12%, ওটাকে ভাগ করে দে 6 6%, 34 6% কর, কত? 2040। 2040 প্লাস এসডি অবশ্যই করতে হবে। এটা কি কোশ্চেন করলি? 2040 টোটাল কর, কত হচ্ছে? 34,000 যোগ 2040 যোগ 2040। কঠিন লাগলো এখনো পর্যন্ত? বুঝতে পেরেছি? এটা হয়ে গেল প্রথম পার্ট শেষ। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে পারচেজ ডেমো। 38,080 টাকা। 7,000 38080 কি সব বলছো? 38080 34,000 সঙ্গে 2040 2040 তিনটে যোগ করে দাও, কত হলো? 38080। এবার দেখ শোন না, এত অব্দি ঠিক আছে তো? এই টাকাটা কোন ঘরে লিখলাম? নেটের ঘরে লিখলাম। এবার শোন, শেষ হয়নি কথা। আমি একটা দোকানে একটা ফোন কিনতে গেছি, ঠিক আছে? ভালো করে শুনবি কিন্তু, আমি ফোন দিয়ে উদাহরণ দিচ্ছি। ফোন কিনতে গেছি, 40,000 টাকা ফোনটার এমআরপি ছিল, 40,000 টাকা। দোকানদার আমাকে বললো তোমাকে আমি 15% ডিসকাউন্ট দিই। তাহলে কত বিল করলো? 34,000 টাকা। বাহ, ওকে 34,000 টাকা দিতে বলে? না না, 34,000 টাকা দিলে হবে না। 34,000 টাকাটা কে নেবে জানিস? 34,000 টাকা কে নেবে বলতে পারবি? দোকানদার 34,000 টাকা নেবে। অর্থাৎ দোকানদার যে টাকাটা নেয় তাকে বলে গ্রস, বুঝতে পারলি? দোকানদার যে টাকাটা নেয় তাকে বলে গ্রস। তাহলে গ্রসে কত লিখবো বল? 34,000 গ্রসে লেখ 34,000। এবার এই যে কারণ ও বলেছে, দোকানদার বলেছে দেখো আমাদের নিয়মই আছে, গুডস যদি কিছু বিক্রি করি তাহলে গভর্নমেন্টকে জিএসটি দিতেই হবে। তাহলে এই টাকাটা, জিএসটি টাকাটা আমার থেকে নিয়ে ও গভর্নমেন্ট। তাহলে বুঝতেই পারলি জিএসটি কত হলো? ওই 34-এর উপর 6%, 6% চাপালাম, টোটাল কত হলো? 38,080 টাকা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এর মধ্যে বল ইনপুট জিএসটি কত? স্যার 2040। আর ইনপুট এসজিএসটি কত? সিজিএসটি হলো 2040, এসজিএসটি হলো 2040। প্রথম পয়েন্টটা আমি ক্লিয়ার করলাম, প্রথম পয়েন্টটা ক্লিয়ার করলাম। এখন তুই আমাকে কোশ্চেন করতেই পারিস, তার অ্যান্সার দেওয়ার জন্যই বসে আছি। সেটা স্যার ক্যাশ ডিসকাউন্ট আসে না, পারচেজ ডেমোকে ক্যাশ ডিসকাউন্ট আসে না, পারচেজ ডেমোকে ক্যাশ ডিসকাউন্ট আসে না। আরে দেখ না, বোঝ না, না না বোঝার কি আছে? তুই একটা দোকানে তোকে বিল তৈরি করবি, বিল তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে বিল, এটা হচ্ছে একটা বিল। এটা কি হলো? এটা একটা বিল, এটা হচ্ছে ধর একটা বিল। তাহলে দোকানদার তোকে ক্যাশ ক্যাশ ডিসকাউন্ট কখন হয়? কখন ক্যাশ ডিসকাউন্ট? এত তো পড়ালাম থিওরি, ক্যাশ ডিসকাউন্ট কখন হয়? তুই যখন পেমেন্ট করবি তখন ক্যাশ ডিসকাউন্ট হয়। তো পেমেন্ট করার সময় খুশি হয়ে তোকে দোকানদার ডিসকাউন্ট দিল। ক্যাশ ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট কি আসে? ক্যাশ ডিসকাউন্টের জন্য অ্যাকাউন্টস হয়। ক্যাশ ডিসকাউন্ট ডে বুকে আসে,
কি বললাম বুঝতে পারলি? ক্যাশ ডিসকাউন্ট মানে কোনটা? ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট রিসিভ। ক্যাশ ডিসকাউন্ট ডে বুকে আসে না। ক্যাশ ডিসকাউন্টের অ্যাকাউন্ট হয়, এর জার্নাল হয় ক্যাশ ডিসকাউন্ট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আছে ক্যাশ ডিসকাউন্টের, কিন্তু ডে বুকে আসে। কি বললাম বুঝলি? ডে বুকে আসবে না, এটা তোকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু একবারও বলি, দেখ ভালো করে শুনবি, তোকে না পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এমসিকিউ, বলতে পারে টেট ডিসকাউন্ট ডে বুকে আসে, অ্যাকাউন্টসে আসে না। কি বললাম বল? টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় না, টেট ডিসকাউন্টে কোনো অ্যাকাউন্টস হয় না, কিন্তু ক্যাশ ডিসকাউন্টে অ্যাকাউন্টস হয়। তা আমাকে এখানে বলেছিল, এখানে কি বলেছিল দেখ, এখানে কি বলেছিল? ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কিন্তু ডে বুকে আসে না। তা তোকে মাথায় রাখতে হবে, ক্যাশ ডিসকাউন্ট যখনই তুই ডে বুক করে অঙ্ক করবি, যদি ক্যাশ ডিসকাউন্ট থাকে ওটা লিখে দিবি, ক্যাশ ডিসকাউন্ট আসে না। আচ্ছা, হয়ে গেল প্রথম পয়েন্ট, 10 তারিখেরটা। এটা তো নিজে নিজে মোটামুটি বোঝা গেল। এবার তো পারা যাবে 10 তারিখটা। চল নিজে নিজে কর, আমার সঙ্গে কর। 10 তারিখ কার থেকে কিনেছিস বল গুডসটা? স্যার, দাস এন্ড কোম্পানি, লেখ দাস এন্ড কোম্পানি। কি কিনেছিস বল দাস এন্ড কোম্পানি থেকে? স্যার, 1000খানা শার্ট কিনেছি 125 করে। লেখ, লেখ 1000খানা শার্ট, 1000 শার্ট এট আ রুপিস 125 করে। বল 1000টা শার্ট 125 করে কিনলে কত হচ্ছে? 1,25,000। কোন ঘরে লিখবো? বুঝতেই পারছি, এই যে টাকাটা লিখলাম 1,25,000। কত টাকা করে কিনেছো? 1000টা শার্ট 125 করে। 1000খানা শার্ট 125 করে কিনেছিস। 1000খানা শার্ট কত করে কিনেছিস? 125 করে কিনেছিস। ঠিক আছে? টেট ডিসকাউন্ট কত? 10%। তাই তো? শিখলি তো আগের অঙ্ক, টেট ডিসকাউন্ট কি করতে হয়? টেট ডিসকাউন্ট থাকলে কি করতে হয় বল? কি করতে হয় টেট ডিসকাউন্ট? মাইনাস কর টেট ডিসকাউন্ট। কত পার্সেন্ট বলেছে? 10%, মানে 12,500 টাকা। তাহলে 1,25,000 থেকে 12,500 বাদ দিলে কত হয়? 1,12,000, 1,12,500। ঠিক আছে? ডিটেল সব ডিটেলে লিখছি। 1,25,000 থেকে 12,500 বাদ দিলে কত হয় বল? 1,12,500। দেখিস তো? 1,25,000 থেকে 12,500 বাদ দিলে কত হয়? 1,12,500। এই 1,12,500 টাকাটা কে নেবে জানিস? এই টাকাটা কে নেবে? দাস এন্ড কোম্পানির মালিক। দাস এন্ড কোম্পানি মালিক, মানে দোকানদার নেবে। তাহলে এই টাকাটা কোথায় বসা উচিত? গ্রসে। তাহলে গ্রসে লেখ 1,12,500। গ্রসে লেখ, সঙ্গে সঙ্গে লেখ, গ্রসে লেখ 1,12,500 টাকা। ঠিক আছে? দেখ গ্রসে লেখ 1,12,500 হয়ে গেল। এবার জিএসটি চাপাতে হবে। জিএসটি বুঝতে হবে, জিএসটি করতে হবে, 6 নিতে হবে। লেখ, যোগ দিয়ে লেখ জিএসটি। 6,750। হ্যাঁ। কত হচ্ছে বলতো? দাঁড়া, 1,12,500 প্লাস 6,750, 1,26,000। টোটাল হলো 1,26,000। ঠিক আছে? 1,26,000 বোঝা গেল ব্যাপারটা কি বললাম? এবার জিএসটি ঘরে টাকাগুলো বসিয়ে দে। 6,750, 6,750। দুটো হলো, হ্যাঁ? 10। এবার 20 তারিখ, দেরাদুন স্টোর্স। কি বলছে?
2 ডজন বল পেন কিনছে, শোন 2 ডজন বল পেন কিনছে, 2 ডজন বল পেন কিনছে, এক এক পিসের দাম 10 টাকা করে, একটু ভালো করে বলেছে 2 ডজন বল পেন, তাহলে 1 ডজনে ক পিস হয়? 12টা। 1 ডজনে 12 পিস, ওই একটু ঘুরিয়ে দিয়েছে, ভুল করিস না। 2 ডজন বল পেন কিনছিস, এক একটা পিসের দাম 10 টাকা করে, তাহলে কত হবে? 12 দুগুণে 24 আর 10 দুগুণে 40, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তো? লেখ 2 ডজন অফ বল পেন। যে এখানে কি বলেছে একটু দেখ, একটু ভালো করে পড়তে, একটু একবার পড়ে নি। বলছে 20 তারিখ বলেছে পারচেজ ফ্রম দেরাদুন স্টোরস 2 ডজন বল পেন। আচ্ছা, বল পেন কেনা হচ্ছে, ও দোকানটা কিসের দোকান? 1 তারিখটা কি কেনা হয়েছিল বলে? 1 তারিখে শাড়ি কেনা হয়েছে, 200টা শাড়ি। 10 তারিখ কি কেনা হয়েছে? 1000টা শার্ট কেনা হয়েছে। তার মানে দেখে কি মনে হচ্ছে এতগুলো শাড়ি কেনা হচ্ছে, এতগুলো শার্ট কেনা হচ্ছে, তাহলে দোকানটা কিসের দোকান? গার্মেন্টস এর দোকান। গার্মেন্টস এর দোকানে 20 তারিখে কি কেনা হয়েছে? 2 ডজন বল পেন কেনা হয়েছে। তাহলে গার্মেন্টস এর দোকানে বল পেন কি করতে রাখবে? লেখালেখি করতে। তাহলে বল পেন কি ও বেচবে? তুই প্যান্টালুন্সে চলে গেলি, গিয়ে বললি ওদের 2 ডজন বল পেন কিনে দাও, বল পেন দেখি একটু বল পেন দাও, বল পেন বিক্রি করবে তোকে? তাহলে তাহলে কি করবে? তাহলে বল পেনটা কি করতে কাজে লাগবে? হিসাব করতে কাজে লাগবে, স্টেশনারি আইটেম। তার মানে পারচেজ ডেবুক কাকে বলে? গুডস ধারে কিনলে যেই বইতে রেকর্ড করা থাকে বলে পারচেজ ডেবুক। তাহলে বল পেন তুই ধারে কিনেছিস, তাহলে এটা কি বল পেনটা কি গুডস? মনে হচ্ছে গুডস না, সেটা স্টেশনারি আইটেম। তাহলে এটা কি পারচেজ ডেবুকে আসা উচিত? এটা আসবে, এটা আসবে না। তার মানে এটা আমরা লিখে ভুল করেছি, এটা আসবে না, কেটে দে, এটা আসবে না, হ্যাঁ এটা আসবে না, এটা আসবে না। 20 তারিখে আসবে। কারণটা বুঝতে পারলি কেন আসলো না বল? হ্যাঁ। বল কারণ, বল কারণ, বুঝেছিস কি বুঝিসনি কেন আসলো না? তুই ধর একটা ফোনের দোকান, ফোনের দোকান ও ল্যাপটপ কিনেছে। ফোনের দোকান কেন ল্যাপটপ কিনেছে? হিসাব করার জন্য। ফোনের দোকান ল্যাপটপ কিনেছে হিসাব করার জন্য। তাহলে ল্যাপটপ কিনেছে হিসাব করার জন্য, তাহলে কিন্তু সেক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু পারচেজ যোগ্য আসবে। 20 তারিখ আসলো না। নেক্সট কি বলেছে? পারচেজ ফ্রম ঢাকা ক্লথ মার্চেন্ট, এটা আসবে। 100টা সালোয়ার কিনেছে, তাহলে গার্মেন্টস এর দোকানে সালোয়ার আসবে তো? তাহলে লেখ, কি লিখবি? এটা লেখ ঢাকা ক্লথ মার্চেন্টস, এটা লেখ। 26 তারিখ না? কি বলছে? 100টা সালোয়ার কিনে 450 টাকা করে, লেখ। ৳45,000। এর থেকে মাইনাস করবো কি ট্রেড ডিসকাউন্ট? কত পার্সেন্ট ছিল বল ট্রেড ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট কত পার্সেন্ট ছিল বল? 20%, 9,000 টাকা। তো 45,000 থেকে 9,000 টাকা বাদ দে, কত হচ্ছে? 36,000 টাকা। এই 36,000 টাকা গ্রসের ঘরে বসবে, কারণ এই টাকাটা দোকানের মালিক। 45,009 বাদ দিলে 36,000 টাকা হচ্ছে। এবার এর উপর জিএসটি বসবে, সিজিএসটি আর এসজিএসটি 6% করে, তাই তো? 36,000 উপর 6%, 2,160, 2,160, 40,320। ঠিক আছে, তাহলে এটা কত হলো? 2,160, 2,160 সেম। বলে তো দিক ক্লিয়ার? দেখে না, এখন আমরা 4টে ট্রানজাকশন তুললাম, তার মধ্যে একটা ট্রানজাকশন 85, ঠিক আছে তো? লাস্ট ট্রানজাকশন করো।
প্লাস কত ট্রায়াঙ্গুলার কত ওই যে বলেছি কত ছিল ওই অনেক টাকা তো ভালো প্লাস কত দাঁড়া 1 মিনিট এক লাখ 26 আছে স্যার 1,26,000 আছে জিএসটি কত হচ্ছে ওটা 2160 2160 তারপর একটা 2160 টোটাল করে হচ্ছে 40,320 বাইরের ঘরে ওখানে বসে না বাইরের ঘরে 40,300 দেখ জিএসটি ঘরে 2160 লিখে দে জিএসটি ঘর বলতে জিএসটি ঘর কোনটা 2160 2160 আর গ্রসে কোনটা হবে গ্রসে 36,000 টাকা বল ঠিক আছে বুঝেছিস তো দেখতে হবে অঙ্কটার মধ্যে একদম কঠিন না সবচেয়ে মানে আমাকে যদি কেউ বলে ক্লাস 11 এর সবচেয়ে একটা সোজা চ্যাপ্টার নাম বলে সোজা চ্যাপ্টার নাম একটাই সোজা চ্যাপ্টার নাম বলে আমি বলবো এই চ্যাপ্টার সব সোজা চ্যাপ্টার এই চ্যাপ্টার হচ্ছে সোজা চ্যাপ্টার আর নেই আর কোনো চ্যাপ্টার সোজা নেই তো সোজা নেই এটাই সবচেয়ে সোজা চ্যাপ্টার আচ্ছা আর কি বলেছিল 31 তারিখে এন্ট্রি হবে না ভালো করে পর কেন হবে না পারচেজ ফ্রম দেশাই স্টিল একটা স্টিল আলমারি কিনেছিস গার্মেন্টস এর দোকানে আলমারি কি করতে লাগে রাখতে তার মানে এটা তো আর আলমারি তো বেচবে তাহলে এর এন্ট্রিও হবে তাহলে বুঝতে পারলি কার এন্ট্রি হলো আর কার এন্ট্রি হলো না অঙ্ক শেষ হয়ে গেছে যোগ করে দে যোগ করে দে যোগ কর সব কটা সব কটা ঘর যোগ কর না নেট কর আগে নেট 38,080 যোগ 1,26,000 যোগ 40,320 কত হচ্ছে 2,04,400 34,000 যোগ 1,12,500 যোগ 36,000 কত হচ্ছে 1,82,500 জিএসটি গুলো যোগ কর 2040 যোগ 6750 যোগ 2160 কত হচ্ছে 10,950 লাস্টেরটাও 10,950 হবে এটাকে বলে টোটাল ঠিক আছে তাহলে বুঝতে পারলি কি বললাম অঙ্কটা শেষ হলো দেখ একটা অঙ্ক করাবো বলেছিলাম আজকে একটা অঙ্ক করালাম তাহলে 5 ডেবো করে অঙ্ক দেখতে পারলি তো হ্যাঁ এটা আছে টোটাল 1,82,500 1,82,500 ওটা 10,950 তাহলে একটাই অঙ্ক করালাম আজকে বাড়ি থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি পার্চেজ ডেবো করে একটা অঙ্ক দিচ্ছি